রোল নাম্বার 1 সুভাষচন্দ্র রায়। প্রেসিডেন্ট স্যারকে জি। অসংখ্য ধন্যবাদ। সুভাষচন্দ্র রায় হচ্ছে আমাকে প্রশ্ন করবেন। কেমিস্ট্রির উপরে একটা, অ্যাস্ট্রোলজির উপরে একটা, আর নিউমারোলজির উপরে একটা। করেন। স্যার ওই আমি স্যার আমি প্রশ্ন করি উত্তরও দিয়ে দিই স্যার। যে না, মানে এই প্রেসিডেন্ট স্যার অনুপস্থিতিতে স্যার গৌরাঙ্গ লাল স্যার তার সম্পর্কে অনেক কিছু বলছে, হ্যাঁ। কিন্তু একজন ভালো রাষ্ট্রে উকিল হইতে তার কি কি গুণ থাকতে হইবে এটা আমি সংখ্যাতত্ত্ব, তারপরে ওই রেখা এবং বৈদিক জ্যোতিষ দিয়ে বলি স্যার। হ্যাঁ, প্রশ্ন আগে দেন। আগে প্রশ্ন এই করেন। তো দুপুরের সময় আহ, একজন দক্ষ হইলে তার হাতে কি কি রেখা থাকতে হইবে এবং সংখ্যাতত্ত্বে কি তার কোন কোন সংখ্যা অ্যাক্টিভ থাকতে হবে, বৈদিক যতন ভাগ্য থাকতে হইবে। হ্যাঁ, বলেন তাহলে। হ্যাঁ স্যার, সবাই চরণে প্রণাম। আহ, আপনার আশীর্বাদে থাকলে আমি বলতে পারবো, আমি কিছুই বলতে পারবো না। আপনি যা বলাইবেন, যা শিখেছেন ওই আমি বলবো, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। না, হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে তারপরে একজন অ্যাস্ট্রোলজির জাতকের উপরে যদি একটা প্রশ্ন আপনি করবেন, কেমিস্ট্রির উপরে একটা প্রশ্ন করবেন, নিউমারোলজির উপরে একটা প্রশ্ন করবেন। এটা হচ্ছে আমার প্রশ্ন। একই প্রশ্ন তো স্যার ওটার উপরেই তো যারা এই যে এখন, যদি উকিল হইতে হয় তাহলে তার কি কি, বা জাস্টিস হইতে হলে তার বৈদিক জ্যোতিষে তার কি কি ভাবগুলো ভালো থাকতে হবে, কি কি থাকতে হইবে। তারপরে ইতে হস্তরেখায় কি কি তার গুণ থাকতে হইবে, কোন কোন জায়গায় ভালো থাকতে হইবে, এবং সংখ্যাতত্ত্বে কোন কোন জায়গায় ভালো থাকতে হবে, তো একটা দিয়ে হয়ে যায়। গৌরাঙ্গ লাল স্যার যারা দুপুর সময় সর্বশেষ বলছিল যে প্রেসিডেন্ট স্যার, তখন স্যারে ছিল না যদিও, সুন্দর। স্যারে জানেও অসংখ্য না। ধন্যবাদ। আমি ওইটার উপরে, হ্যাঁ, আমি একটু বলি অসংখ্য স্যার ধন্যবাদ। প্রশ্নপতি। তো সুভাষচন্দ্র রায় বলেছেন যে একজন দক্ষ জ্যোতিষ হতে গেলে ওনার অ্যাস্ট্রোলজিতে কি জ্যোতিষ থাকতে হয়? না, জ্যোতিষ না স্যার, অ্যাস্ট্রোলজি। উকিল স্যার। ও, উকিল হতে গেলে কি হতে প্রেসিডেন্ট হয় স্যার তো এইটা আমি উকিল, কেমনে হ্যাঁ। জানবো? এটা তো তাহলে ফেল। না স্যার, ওটা আমি স্যার বলি, আপনার বলবেন কেন? আমি তো ছাত্র আপনার, না আপনি না, যেটা আমি তো বলবেন বলবো, ওইটাই আমি আপনি বলি। আমি প্রশ্ন করুন। না স্যার, আপনি আপনি আমার কণ্ঠে আছে আমি জানি, আমি বলি স্যার। আপনি আমার হ্যাঁ, বলতে বলেন। বলেন, আমি বলি। হ্যাঁ, হ্যাঁ। বলেন বলেন। আমি বলবো না, যা বলবেন আপনিই বলবেন, আমি শুধু মুখ লড়াই যাবো। প্রণাম গুরুদেবের চরণে। একজন সঠিক, উম, দক্ষ এবং গুণীমানী যদি উকিল হইতে হয়, তার প্রথমে বৈদিক জ্যোতিষে বলি। তার বৈদিক জ্যোতিষে তার প্রথমে আহ রাহুর পর্ব ভালো থাকতে হইবে। হুম। রাহু হইলে ঝুট-ঝামেলার কারক গ্রহ। হুম। রাহু, ভুল বলছি, হস্তরেখায় না, মানে বৈদিক জ্যোতিষে তার রাহু ভালো থাকতে হইবে। রাহু হইলে ঝুট-ঝামেলার কারক গ্রহ, আবার ঝুট-ঝামেলা মিলনেরও কারক গ্রহ। এই দুইটাই রাহু, একই জন্য দুইটা দেখে। রাহু রাহু ভালো থাকলে সে ঝুট-ঝামেলা মিলাইতে পারবে, রাহু খারাপ থাকলে ঝুট-ঝামেলা তার হবে। তা প্রথমে তার রাহু ভালো থাকতে হইবে। তারপরে শনি দেখে আইন কানুন, হ্যাঁ, এগুলো ন্যায় নীতি। হ্যাঁ, তা ভালো জ্যোতিষ, ভালো উকিল হইতে হলে তার শনির ক্ষেত্রে ভালো থাকতে হইবে। হ্যাঁ, শনি ভালো থাকতে হবে, শনি উচ্চ থাকতে হইবে, আর শনি ভালো থাকতে হইবে। হ্যাঁ। তারপরে তার থাকতে হবে বৃহস্পতি, সর্বগুণে গুণান্বিত বৃহস্পতি সর্বজ্ঞান দান করে। হ্যাঁ। তারপরে তার ভালো থাকতে হবে বুধ। বুধ চটজলদি উত্তর দেয়, যে কোনো প্রশ্ন করলে তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয়, এই বুধ। হ্যাঁ। তারপরে থাকতে হবে তার মঙ্গল, ভালো মঙ্গল গবেষণা করে, বিশ্লেষণ করে। হ্যাঁ, এগুলো তার ভালো থাকতে হবে। এগুলো ভালো না থাকলে সে কোনো দিনও জ্যোতিষ হইতে পারে, ভুল বলছে, আহ, উকিল হইতে পারবে না। তারপর সে কতদূর প্রসার হইবে, তার কতদূর মানুষে তারা চেনবে। হ্যাঁ, একজন উকিল তো হাজার হাজার উকিল আছে ঘরে বসে থাকে, মানে এই একজন উকিল যে কতদূর সে কতদূর ভালো হবে। স্যার আমার কথা রিপ্লাই হয় স্যার, এটা বুঝতে, এটা দেখা যাবে চন্দ্রের পর্ব দিয়া। তার চন্দ্র যদি ভালো থাকে, চন্দ্র ভালো থাকলে, চন্দ্র জনসংযোগের কারক গ্রহ, তো সবার স্যার সে প্রচার হয়ে যাবে। সবাই চন্দ্র তার ভালো থাকে, তার মনও ভালো থাকবে, সে সবাই আন্তরিকতার সাথে আপন করে নিতে পারবে। এইটা। এবার হস্তরেখায় রাহুর পর্ব তার ভালো থাকতে হইবে। হ্যাঁ, এবং রাহুর পর্বে ছোট ছোট রাহু রেখা অন্তত দুই একটা রাহু রেখা ভালো না থাকার চাইতে দুই একটা রাহু রেখা থাকা ভালো। রাহু হলে ঝুটঝামেলা কারক গ্রহ। এই যে রাহু ভালো না থাকলে সে কোনোদিন উকিল ভালো হতে পারবে না, এবং উকিল পেশায় সাধারণত রাহু এবং মঙ্গল দুইটা দরকার।
তার শিরোরেখা রাহু হইতে মঙ্গল পর্যন্ত যাইতে হবে, মঙ্গলের দিকে যাইতে হবে, সূক্ষ্ম হয়ে মঙ্গলের দিকে যাইতে হবে এবং মঙ্গল পর্বটা ভালো থাকতে হবে। আমি মনে করি প্রেসিডেন্ট স্যার এটা আছে, হ্যাঁ, নাহলে এত ফেমাস উকিল হইতে পারে না। মঙ্গল পর্বত আর ভালো থাকতে হইবে। তারপরে আইন কানুন ন্যায় নীতি এগুলো শনি, শনির আঙ্গুলটা সোজা হইতে হইবে এবং শনি পর্ব ভালো থাকতে হইবে এবং হাতের নিচটা থাকতে হবে চতুর্ভুজ আকৃতি, উপর থাকতে হবে ত্রিভুজ আকৃতি, আঙ্গুলগুলা বেশি লম্বা হবে না, একটু খাটো থাকবে এবং হাতটা মোটামুটি শক্ত থাকবে, একেবারে নরম না। এই তারপরে ওই চন্দ্র তো আগে বললে গেছি, চন্দ্র তার ভালো থাকতেই হবে, চন্দ্রের ক্ষেত্রে ভালো থাকতে জাল বিন্দু ক্রস থাকতে পারবে না। চন্দ্র ভালো থাকলে সে সবার সাথে মিলতে পারবে, সে সবার মধ্যে পরিচিত হতে পারবে, সবাই তাকে ভালো জানবে এবং তার মনও ভালো থাকবে। হ্যাঁ, আর বৃহস্পতি জ্ঞান দেবে, গরিমা দেবে, বিবেক দেবে, বুদ্ধি দেবে। বৃহস্পতি এটা বিজ্ঞান কারক গ্রহ, বিজ্ঞানী বলা চলে এবং সর্বক্ষেত্রে জ্ঞানী বৃহস্পতি দেবে। এখন পামিস্ট্রি হাতে আরেকটা, হাতে তার রবি রেখা ভালো থাকতে হইবে। আর যে কোনো জায়গা দিয়ে একটা রবির একটা ভাগ্য রেখা উঠে রবির পর্ব বা শনি পর্বে যাইতে হবে, শনি পর্বে গেলে বেশি ভালো। হ্যাঁ, এবার পামিস্ট্রিতে রবি ভালো থাকতে হইবে। তারপর ওই যেগুলো বলছি, দুই সংখ্যা চন্দ্র ভালো থাকতো, চন্দ্র ভালো থাকলে সবার সাথে পরিচিত হইতে পারবে। তারপরে চার সংখ্যা রাহু ভালো থাকতে হইবে। হ্যাঁ, তারপর মঙ্গল 9 বুধ অসংখ্য থাকতে ধন্যবাদ। হবে, যত ভালো থাকতে। হ্যাঁ, সুভাষচন্দ্র রায়, অসংখ্য ধন্যবাদ প্রেসিডেন্ট স্যার, আমার প্রশ্ন কমপ্লিট। ধন্যবাদ স্যার, কিন্তু সবগুলি তো বলছে, কেতু বলে নাই। আচ্ছা, মনে না কেতু আছে। আমাদের গৌরঙ্গলাল মন্ডল স্যার, অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল স্যার করেন। বাবু নমস্কার। প্রণাম স্যার। আপনারা তো আজকে এতদিন একটা নদীতে ঝাঁপ দিছিলেন, নদী পার হয়েছেন, আজকে আপনাদের সাফল্য পৌঁছাচ্ছেন আর সামান্য সময় বাকি, পার হয়ে গেছে হাতে। আপনার তো পরিস্থিতি অনেক অভিজ্ঞ, এই হাতের করতলে যদি এই নিচু থাকে, এই জাতকটার বা জাতকটার কি অবস্থা করতলে হয়? স্যার মাঝাটা, স্যার আমি ভালো বুঝি না, করতলে মাঝাটা নিচু হাতের থাকলে। করতলে মাঝখানটা, এই যে আমরা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ মাঝখানটা হ্যাঁ যদি হ্যাঁ নিচু থাকে, হ্যাঁ, এই হ্যাঁ জাতকটার কি হয়? স্যার এই জাতকটা হইলে যে এইটা আমার গুরুদেব খুব ভালো করে শিখাইছে, আমি একটু ভালো করে বলবো না একটা সংখ্যা বলে দেবো? আপনার যেটা খুশি সেটা বলেন, আপনার তো অনেক অভিজ্ঞ লোক, যা যেভাবে না আপনি আমাদের শিখাবেন সেটা আমরা বুঝবো। স্যার ক্ষমা করবেন, আমার কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ওই আমার গুরু ডক্টর কেসিপালের, উনি যা বলে আমি এই বলি, এর বাইরে আমি কিছু বলতে পারি না, এই বলতে আমার মানে তো কোনো আপনি ক্ষমতা নাই আমার। হ্যাঁ, আপনি বলেন। হাতের মাঝখান দিয়ে কেতুর পর্ব দেখা হয়, এই কেতুর হ্যাঁ পর্ব তার ভালো আছে না খারাপ আছে এটা দেখার, এটা স্যার সবই একটু একটু বিস্তারিত বলি স্যার, আমার হ্যাঁ, বলেন গুরুদেব বলেন। যেটা শিখাইছে। কেতুর পর্বটা পরীক্ষা করার কায়দা হলো হাতে যে জল ধরবো, জল হ্যাঁ ধরলে জল যদি গড়াইয়া পড়িয়ে যায়, হ্যাঁ তাই বলবো বুঝবেন যে না, কেতুর পর্বটা ভালো আছে। আর যদি জলটা ভিতরে থাকতে যাবে একটু ডাবা হয়, মানে মেইন কথা হলো একটু যদি নিচু হয়, তাই কেতুর পর্ব ভালো না। এই কেতুর হ্যাঁ পর্ব যদি খারাপ হয়, তাহলে হ্যাঁ তার গোপন শত্রু থাকতে পারে, গোপন রোগ থাকতে পারে, উচ্চস্থান দিয়ে পতন হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ তারপর তার ভিতরে একরকম থাকে, বাইরে একরকম থাকবে। হ্যাঁ, আর এই কেতুর পর্ব যদি ভালো হয়, তাই তার অনেক গুণে গুণান্বিত হইবে। হ্যাঁ, হ্যাঁ। আর কেতু প্রথম যেহেতু দিকে কি বৃহস্পতি, জানেন? এই যে হ্যাঁ, কেতু যদি ভালো থাকে, কেতু যদি স্ট্রং থাকে, এই সে ব্যক্তিটা ধার্মিক প্রথম দিকে। প্রথমবারে কেতু হইলে যাইয়া দ্বাদশ ভাবের কারক ঘর, মানে ওই মানে যেটা দিয়ে মুখ্য বিচার করা হয়, উনি একজন ধার্মিক হুম, মানুষ হইবে। হ্যাঁ, জ্ঞানী হইবে, গুণী হইবে, ভিতর বাহির হুম। এক হইবে এবং অনেক গুপ্ত বিদ্যা উনি জানবে। তো উনি জমিদার হবে না? জমিদার, স্যার জমিদারের কথা একটু বলে যখন বলছেন, জমির কারক গ্রহ হয়েছে মঙ্গল, কিন্তু মঙ্গল শুধু নিজের কিন্তু জমির কারক গ্রহ না, ভূ সম্পত্তি দেখাশোনা করে জমির কারক গ্রহ বুধ। আমাকে ওই জন্মকুণ্ডলী শুধু জমি, যদি জায়গা জমি একমাত্র বুধ দেখে, জায়গা জমি, তারপরে যে ওই ওই যে কন্যা সন্তান, তারপর দিয়া চল যদি সিদ্ধান্ত, মানে যেটা যেটা গণিত শাস্ত্র, এর মালিক বুধ, এর মালিক কেতু না। কিন্তু কেতু ভালো না থাকলে তো সে জমিদার হইতে পারে না। স্যার জমিদার হইতে হলে প্রথমে ভালো হইতে হবে তার বুধ, এইটা ভালো না হলে সে কোনোদিনও জমিদার হইতে পারবে না। এবং জন্ম ছকে যদি বুধ একলাই এক ঘরে থাকে,
তাহলে তো কেতু ভালো আর সব ভালো, তবুও জমিতে দেখতে পারবে না। বৌদ্ধ একা যদি কোনো ঘরে একা থাকে, তাহলে ওই সবচেয়ে আমাদের এই দ্বাদশ রাশির মধ্যে দাদা নবগ্রহের মধ্যে বুধ সবচেয়ে খারাপ, ঘাতক। আমরা বলি শনি খারাপ, মঙ্গল খারাপ, এই মঙ্গল দোষ খারাপ, কালসর্প খারাপ, কিছু খারাপ না, খারাপ হয়েছে বুধ। বুধ যদি একা এক ঘরে থাকে, সে ঘরটারে শেষ করে দিয়েছে। এবং বৃহস্পতি যদি যদি 2, 4 1, 2, 4 সাথে থাকে, তাহলে সে ঘরটাও শেষ, তার বিবাহিত জীবনটা শেষ করে দেয়। এই দুজন বেশি ঘাতক। আসলে আমরা ঘাতক বলে এই শনিরে আর মঙ্গলের, এরা ঘাতক না, তো ঘাতক না, ঘাতক বুধ। আর বুধ যদি কোনো ভালো গ্রহের সাথে থাকে, তাহলে বুধ, তাহলে মঙ্গলের সাথে থাকলে তো বড় জমিদার, জমিদার হয়ে যাবে, নাইলে আচ্ছা, স্যার হবে না। ধন্যবাদ। অনেক ভালো বলছেন, যেহেতু সময় সংক্ষিপ্ত আপনার ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ উপাধ্যক্ষ সাহেব। আপনি আপনি তো মানে সব দিকে দেখতেছি খুব ভালো করতেছেন। এখন বলেন তো, আমরা যে সময়ের একক, সময়ের গুণী, যে আমাদের ই আছে, ক্ষণ আছে, পল আছে, নিমেষ আছে, দণ্ড আছে, এগুলি পারবেন? স্যার পারতাম তো, ওই দণ্ড পল বিফল এইটা তো স্যার। এগুলি পারেন? পারতাম স্যার, এখন পুরো তো মনে নাই স্যার। এই কয়দিন পর্যন্ত আর একটু প্র্যাকটিস করতে পারি না। মোর কিছু কিছু মনে আছে, দণ্ড পল বিফল। হ্যাঁ, মানে পলক জানেন? পলক কি? এক পল পলক সমান কত সময়? 4 নিমেষ সম্ভবত স্যার, আমার ভালো খেয়াল নাই স্যার। এক পলক আপনার চোখের পাতায় যে বন্ধ হয় এবং হলে, এই যে সময়টুকু, এই সময়টুকু বলা হয় এক পলক। যাই হোক, এখন বলেন তো, 215 ডিগ্রিতে কোন রাশি হয়? 215 স্যার, আমি একটু মুখস্থ দেখলে করি না, একটু একটু অঙ্ক করে দেখি স্যার। 30 ডিগ্রি তো 215 কোন জায়গায় যায়, আমি একটু দেখি স্যার। আচ্ছা, যাই হোক, আপনি এত সময় পাবেন না। তারপর হলো আপনাকে সহজ একটা কথা বলি, যে আমাদের দ্বাদশ রাশিতে হ্যাঁ ঈশ্বর, স্ত্রী, দৈত্য আছে, অগ্নি আছে, পানি আছে, মাটি আছে, তাই না? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, আমি এর স্যার বলি স্যার। সবই বললে দিই আমি, এটা আমি ভালো জানি। বলেন। বলি আমাদের যে 9টা গ্রহ আছে এবং 12টা রাশি আছে, এই 9টা গ্রহের 5টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটা হলো এক, প্রত্যেকটাই দু দুইটা গ্রহ পাইছে, শুধু একটা গ্রহ পাইছে, সেটা হলো বৃহস্পতি, আকাশ তত্ত্ব। তারপরে যে রবি রবি এবং মঙ্গলের যে অগ্নিতত্ত্ব। তারপরে শুক্র এবং চন্দ্র হইলে জল তত্ত্ব। আর আর রইল যে শুক্র চন্দ্র, আর শনি, শনি আর কেতু হইলো যে বায়ু তত্ত্ব। আর এখন স্যার মেষ রাশিতে বললে যাই সব, দ্বাদশ বলো। রাশি। হ্যাঁ বলি স্যার, মেষ রাশি থাকবে অশ্বিনী, অশ্বিনী নক্ষত্র। তারপর একবার 30 ডিগ্রি 13 ডিগ্রি 20 মিনিট থাকবে। কেতুর নক্ষত্র তার ভরণী থাকবে 13 ডিগ্রি 20 মিনিট। আর কৃত্তিকা থাকলে 3 ডিগ্রি 20। এইটা এটা মেষ রাশি হচ্ছে একটা অগ্নি রাশি। মেষ রাশির দুইটা ঘর, একটা হলো মেষ রাশি আর একটা হলো যে বৃশ্চিক রাশি। মেষ রাশি অগ্নি তত্ত্ব, এর পছন্দই অগ্নি। এই জন্য যে বৃশ্চিক রাশি জল তত্ত্ব, এই জন্য মেষের পছন্দ অগ্নি রাশি। এই মঙ্গলের পছন্দ অগ্নি রাশি, এই বৃশ্চিক রাশি। মেষ রাশিতে মঙ্গল তার মূল ত্রিকোণ আর কি, এটা তার। এই জন্য এর কারণটা এটা, অন্য কোনো কারণ নাই। তত্ত্বের শুধু সমস্যা, তত্ত্বের জন্য। ও হইলো অগ্নিতত্ত্ব, আর অন্য রাশি যে বৃশ্চিক জল তত্ত্ব। তাই জলেও আগুন জলে দেখতে পারেন, তার আগুনের শক্তি থাকে না। এই জন্য ওই যে মেষ রাশিতেও ও ভালো থাকে। মেষ রাশি দিয়া মেষরাশিতে এটা মেষরাশিতে মঙ্গলের 3টা কারক আছে। একটা প্রথম কারক হলে যে মঙ্গল ধ্বংস করে, দ্বিতীয় কারক হলে মঙ্গল পালন করে, আর তৃতীয় কারক হচ্ছে যে মঙ্গল সৃষ্টি করে। তা মেষের মঙ্গলের 2টা কারক।
সেটা হলো যে ধ্বংস করা আর পালন করা। আর বৃশ্চিকের মঙ্গলে একটি 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 কাজ, সেটা হলো যে সৃষ্টি করা। তাই আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। 1971 সালে যখন পাকিস্তানিরা 1971 সালে আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছিল, বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করছে, ব্যবসা প্রতিষ্ঠান করে। আর মঙ্গলের একটা আছে, মঙ্গল পরাশ্রয় ফলদাতা। একজনে অর্ডার দিলেও কাজ করে, সেনাপতি তো, সেনাপতি নিজে কাজ করে না, প্রেসিডেন্ট অর্ডার দিবে, অন্যকে অর্ডার দিলে কাজ করবে। তারপর যারা না, ওই মঙ্গল কি করছে, ওদেরকে প্রথম মারিয়ে মারিয়ে ধরিয়ে মারছে। তারপর কি করছে, ওই এই দেশে যে যে লোকজনগুলো ছিল তাদের পালন করছে, ওরা সরিয়ে গেছে। আর বৃশ্চিকের মঙ্গল করছে কি, ওই যে মেষরাশিতে ওই যে পাকিস্তানিরা যে চলে গেছে, ওই জায়গাগুলো না ওরা আবার নতুন বসতি স্থাপন করছে, মানে সৃষ্টি করিয়ে দিয়েছে মেষের মঙ্গল। আবার মেষের মঙ্গল এটা হলো মানুষ সৃষ্টি করা আগুন। হ্যাঁ, প্রাকৃতিক আগুন না, সৃষ্টি করা আগুন। আর মেষের মঙ্গল দিয়া মঙ্গলের একটা কারকত আছে, সেটা হলো দিয়া ভাই বিচার করা। আর মঙ্গলের একটা বড় সমস্যা আছে, সেটা হলো সন্তান। স্যার, হ্যাঁ, আমরা অনেকেই মনে করি পঞ্চম ভাব দিয়ে আমরা সন্তান বিচার করি। স্যার একটু বলি, স্যার একটু বলতে দেন। হ্যাঁ, পঞ্চম ভাব দিয়ে আমরা সন্তান বিচার করি। আসলে পঞ্চম ভাব দিয়ে আমরা সন্তান বিচার করি না স্যার। পঞ্চম ভাব দিয়ে বিচার করি আমরা সন্তান সুখ। আর সন্তান বিচার করা হয় তৃতীয় ভাব দিয়া। দেখবেন স্যার, আপনি আপনি ওই আমাকে অন্য সারা যারাই আছেন, যাদের লগ্নে তৃতীয় মঙ্গল বসে রয়েছে জাতকের, তাদের দেখবেন সন্তান হইতে কষ্ট, সন্তান হইতে আছে না। আর স্বামী স্ত্রী দুইজনের লগ্নের মঙ্গল যদি তৃতীয় মঙ্গল প্রবল ভাবে থাকে, এদের সন্তান হইবি না। যতগুলো মানুষের সন্তান হয় না, এদের স্বামী স্ত্রী জন্মছক দেখে দেখবেন 95 থেকে 98% এই সমস্যা। হ্যাঁ, কিন্তু এদের সন্তান হওয়া যায়। এদের সন্তান হওয়ার একটাই কাজ আছে, যদি বিবাহের পর 1 থেকে 1.5 বছরের ভিতর সন্তান নেই, ওই সময় এদের কোনো সমস্যা হয় না, সন্তান অনায়াসে নিতে পারে। এরপর যদি যত সময় যাইবে সন্তান হইতেই চাইবে না। আর এই মঙ্গলের কানেকশন যত বেশি হইবে, অত সন্তানের সমস্যা হইবে। এই জন্য মঙ্গলের পর্ব দিয়ে, হাতের এই মঙ্গলের পর্ব দিয়ে ভাই বিচার করা হয়, কোন সন্তান না। মঙ্গল পর্ব দিয়ে আমাকে প্রশ্ন দিয়েছেন, আপনি দিয়েছেন মঙ্গল পর্ব দিয়ে ভাই বিচার করায়, ওটা শুধু ভাই বিচার করায়, সন্তান বিচার করা হয় না। তারপরে আমরা শুক্রে আছি স্যার। বৃষে বৃষে হইলে একটা স্থির রাশি, পিতৃ রাশি, এবং এবং এটা মহারাশির দ্বিতীয় রাশি। আমরা অনেকের শিক্ষা বিচার করি, বাচ্চারা যে কতদূর পড়াশোনা করবে। বাচ্চাদের পড়াশোনা প্রথম বিচার করতে হবে দ্বিতীয় ঘর থেকে না, চতুর্থ ঘর থেকে না। প্রাক প্রাথমিক শিক্ষা বিচার করা হয় দ্বিতীয় ঘর থেকে। বাচ্চারা ষোড়শ শ্রেণীতে পড়তে চায় না, সমস্যা, ওই প্রাক প্রাথমিক এটা বিচার করা হয় দ্বিতীয় ঘর থেকে। তারপরে চতুর্থ ঘর থেকে বিচার করা হয় যে এসএসসি মাধ্যমিক পর্যন্ত শিক্ষা। কিন্তু আর মাধ্যমিকের পর্যায়ে উচ্চ মাধ্যমিক এটা বিচার করা হয় নবম ঘর থেকে। আর অষ্টম ঘর থেকে বিচার করা হয় গবেষণামূলক শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে গবেষক, এগুলো নবম ঘর থেকে বিচার করা হয়। তারপরে মিথুনের অধিপতি বুধ। মিথুনের কথা আগেই বলে গেছি, বুধ একটা দ্ব্যর্থক রাশি। হ্যাঁ, বুধের দুইটাই ঘর, একটা মিথুন আর একটা হলো যে কন্যা। তা বুধ হলো যে বায়ু রাশি, আর আর বুধ মিথুন হইলে বায়ু রাশি, আর বুধ হইলো যে দ্ব্যর্থক রাশি। দ্ব্যর্থক রাশির ভিতর থাকে দুইটা সত্য, একটা থাকে মাটি আর একটা থাকে জল। কিন্তু বুধ আর মিথুন হইলো দিয়া বায়ু রাশি। এই জন্য মিথুনের ঘরে বুধ ভালো থাকে না, ও কন্যার ঘরে ভালো থাকে। আর বুধের কথা তো আগেই বললে গেছি, বুধ যদি কোনো ঘরে একা থাকে, সে ঘরে সর্বনাশ করিয়ে দেয়। হ্যাঁ, এই মহারাশির স্যার বলবো এবার স্যার। হ্যাঁ, কর্কট বলি স্যার, আমার কথা একটু বাজে। হ্যাঁ স্যার, কর্কটটা বলি শেষ করি। কর্কটটা একটু বলি স্যার। স্যার কর্কটটা একটু বলি, একটু বলতে দেন। বলতে দেন, 2 মিনিট বলেন। হ্যাঁ, কর্কটটা আমি 2 মিনিট বলি, একদম থামি যাওয়ার বলবো না। কর্কট হলো চন্দ্রের রাশি। কর্কট আমাকে রাশির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি কর্কট রাশি। এবং এরা অধিপতি চন্দ্র 2.25 দিনে একটা ঘর অতিক্রম করে। এবং আমরা যে হাতে যে বিভিন্ন রকমের পড়ি, যে রত্ন পাথর পড়ি, আমরা জানতামই না যে মঙ্গলের রত্ন কিভাবে কাজ করে, বুধের রত্ন কি কাজ করে, বৃহস্পতির রত্ন কিভাবে কাজ করে। এই কাজ করে এইভাবে যে মঙ্গল 2.25 দিনে একটা ঘর অতিক্রম করে, এবং মহাবিশ্বের যতগুলো গ্রহ আছে সব মঙ্গলের উপর আগে প্রভাব ফেলে।
চন্দ্রের উপর। তা চন্দ্র যে ফিল্টার এটা আমার পৃথিবীতে আসে, এই জন্য খারাপ প্রভাবটা ও চন্দ্রই রেখে দেয়। আবার যখন আমরা রত্নপাথর পড়ি, রত্নপাথরটা চন্দ্র ফিল্টার হইয়া অন্যান্য গ্রহে পাঠাই দেয়। হ্যাঁ, এই দিয়ে এই জন্য চন্দ্রটা ভালো কাজ করে। আর আমাদের মানব দেহে শতকরা 70% জল। এই জল যদি ব্যালেন্স না থাকে তাহলে তার মনে সুখ থাকবে না। আগে জলের ব্যালেন্স করতে হইবে। আর এই জন্য জলের গুরুত্ব সবচেয়ে বেশি। যদি আমাকে জন্মছকে চন্দ্র যদি 6, 8, 12-তে না থাকে, তাহলে আগে চন্দ্রের প্রতিকার করতে হবে। এ জায়গায় বার্মায় বার্মান মুক্ত দিলে, বর্ষায় মুক্ত দিলে সবচেয়ে ভালো হয়। আর না হলে তো অন্য যে কারো ন্যাচারাল মুক্ত, না হলে মুনস্টোন। আর যদি এরা না করা যায়, তাহলে একটা কাজ করা যায়। আমরা যে অনেক সময় দাঁড়াইয়ে দাঁড়াইয়ে জল খাই, এই দাঁড়াইয়ে জল খেলে সবচেয়ে সমস্যা, চন্দ্রটা একেবারে ড্যামেজ হয়ে যায়। আর বৃদ্ধ বয়সে তার আরুতে রোগ হইবি, এতে কোনো ভুল নাই। জল খাইতে বসিয়া, হ্যাঁ, এবং আস্তে আস্তে খাবারটা আস্তে আস্তে খাইতে হবে। অনেকে জোরে জোরে খাবার খায়। এগুলো যদি সুভাষদা মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে। আপনার মিউট হয়ে গেছে সুভাষদা, আনমিউট করুন। আচ্ছা, এরপরে পড়ছো সৌরভী বিশ্বাস। নমস্কার স্যার। সৌরভী বিশ্বাসকে প্রশ্ন করবে জয়ন্ত কুমার দেব। আমার মিউট হয়ে গেছিল, আমি তো বলতে পারলাম না স্যার, হাতের চাপ লাগিয়ে মিউট হয়ে গেছিল। আর আপনাকে এক ধন্যবাদ মিনিট জানিয়ে মিউট হয়ে দিয়েছেন। ধন্যবাদ বুঝলেন, গেছে। পারে হ্যাঁ। আপনি পারেন, জানা গেছে, বোঝা গেল। আপনি যা জানেন তা আমরা মানে নিতে নিতে পারলাম না, পারলাম না, এই জন্য। নিতে পারলাম না। হ্যাঁ, হ্যাঁ, আপনার দুঃখিত। স্যার আপনাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন। ওকে, ও, স্যারে নেহালদা, মিউট করে দিয়েছে। ক্যামেরাটা ঠিক করেন, আপনার ক্যামেরাটা আবার উল্টে গেছে। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জয়ন্ত কুমার দেব, হ্যাঁ শোনা যাচ্ছে। জয়ন্ত কুমার দেব আছেন? হ্যাঁ আছি স্যার। জয়ন্ত স্যার, স্যার, আপনি প্রশ্ন করেন সৌরভী বিশ্বাসকে। হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। সুরভি ম্যাডাম ভালো আছেন? জি জি স্যার, ভালো আছি স্যার। নবাংশেও তৈরি করতে যে ডিগ্রি মানটা ব্যবহার করা, সেই ডিগ্রি মানটা কত? 30 ডিগ্রি। আমরা একটা রাশিকে 30 ডিগ্রিতে ভাগ করব। 9টি ভাগে 30 ডিগ্রিতে ভাগ করব। 9 ভাগ করব একটা রাশিকে। হ্যাঁ, আমি মানটা জানতে চাচ্ছি, নবাংশের মান কত? একটু দাদা, একটু। 30 ভাগ 9, এটা হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। মানে ঠিক আছে, আপনার আনসার হয়েছে। আপনার 173 ডিগ্রিতে কোন নক্ষত্রের অবস্থান? কত দাদা? 173 ডিগ্রিতে কোন নক্ষত্রের অবস্থান? 173 ডিগ্রি। হুম 173 হচ্ছে, এটা হচ্ছে কন্যা রাশিতে আমার কোন নক্ষত্রের অবস্থান? কন্যা রাশিতে, কন্যা হচ্ছে বুধ, অশ্লেষা। বুধের নক্ষত্র কন্যা রাশি। সরি সরি। পাঁচ। আচ্ছা, ব্রাহ্মণ রাশি কোনগুলো বলুন? হ্যাঁ, ব্রাহ্মণ রাশি কোনগুলো? রাশিচক্রে ব্রাহ্মণ রাশি কোনগুলো? কোন কোন রাশিকে ব্রাহ্মণ রাশি বলা হয়? বলতে পারছি না দাদা, ভুলে গেছি। স্যার, প্রশ্ন কয়টা করব? 3টা করলাম স্যার, আর করব? আচ্ছা ঠিক আছে, 3টার বেশি না। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করবেন আমাদের গৌরঙ্গলাল মন্ডল স্যার। রবি ম্যাডাম নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। আচ্ছা, আপনি বলেন তো, এই যে আমাদের হাতে যে এই যে বৃদ্ধাঙ্গুল, জি স্যার। এটা যদি খুব স্ট্রং মোটা হয়, হ্যাঁ, সেইটা জাতক জাতিকার কি গুণাবলী, এবং যদি এই যে আমার মতো বাঁকা, এই যে নিম্ন ঝুঁকে পড়া, 90 ডিগ্রি নিচে যাওয়া, এইটার কি স্যার আহ, যদি ভাব? বৃদ্ধাঙ্গুলির জাতক, যদি বৃদ্ধাঙ্গুলি মোটা, আর আর কি বলেন স্যার? মোটা, মোটা শক্ত, হ্যাঁ, এবং মোটা শক্ত খারাপ হয়, উল্টা তাহলে সোজা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জাতকের মধ্যে একগুঁয়েমি ভাব, জেদ, এইসব বেশি থাকবে।
আর আর কি কি আরেকটা কি, থাকবে? নিজের অবস্থানে সবসময় অনড় থাকবে। আর একটা হচ্ছে যে এই যে বিদ্যাপতি এরকম যে আমার মতো এরকম পোড়া বাঁকা এই যে নিষ্মল ঝুলে থাকে, এই যে এই জাতক জাতিদের কি হয়? পাঁচ। আচ্ছা, না আপনি বলেন তো এই যে চন্দ্রের ক্ষেত্রে এই জায়গা যদি এই যে আমার হাতটা দেখেন যে চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের জি স্যার। ক্ষেত্র যদি এখানে এই হ্যাঁ, থাকে নিচু থাকে, দুর্বল থাকে, যেটা স্ট্রং না থাকে, তাইলে এই জাতকের অবস্থা কি? মানসিক মানসিক অস্থিরতা থাকবে। সেই জাতক আবেগ মানে আবেগ বেশি থাকবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আর যদি এটা খুব সুন্দর মসৃণ থাকে, সুস্থ থাকে, তাহলে তার মানসিক ভারসাম্য, মানসিক স্থিতিশীলতা বজায় বজায় থাকবে। সে আবেগগতভাবে শক্তিশালী মানুষ হবে, ভুল সিদ্ধান্ত কম নিবে, চিন্তা ভাবনা করে জীবনে সিদ্ধান্ত নিবে। ঠিক আছে প্রেসিডেন্ট স্যার, সময় বেশি আচ্ছা, নিলাম না। সুরভি, জি স্যার, বলেন নমস্কার তো, স্যার। বলেন স্যার। 300 ডিগ্রি, 300 ডিগ্রি এবং 330 ডিগ্রি জি স্যার। দুইটাই শনির ঘর। জি এখন স্যার। কোন ঘরে শনি কি ধরনের ফল দেয়? স্যার, কুম্ভ হচ্ছে শনির মূল ত্রিকোণ। কোন হুম, ধরনের ফল? স্যার কোন ধরনের ফল বলতে স্যার, আমি এটা একটু বুঝতে চাচ্ছি স্যার, আপনি কোশ্চেনটা আচ্ছা, ভালো করে বুঝুন। মূল ত্রিকোণ কি করে বুঝবো? স্যার, আনন্দদায়ক স্থানে এখানে শনি সবচেয়ে ভালো ফল দিবে। মানে কেন ফল দেবে সেইটাই তো বলতে হবে। ওখানে মূল ত্রিকোণ কেন? সে তো মকরও হইতে পারতো। না, এটা তো না স্যার, মকরে না স্যার এটা। না না, বলছি যে কুম্ভ শনি মূল ত্রিকোণ, কেন মূল ত্রিকোণ সেটা বলতে হবে। আচ্ছা, গেল। এখন বলো তো, এক প্রজন্ম কয় বছরকে বুঝাবো আমরা? এক প্রজন্ম। এক প্রজন্ম সমান কত বছর? প্রজন্ম মানে এক যুগ সমান স্যার 12 বছর, এক প্রজন্ম বলতে। আচ্ছা, তাহলে মনে করো যে আমরা তো আমাদের দিন মানকে কয়টা ভাগে ভাগ করছি, এক প্রহর সমান সমান কয় ঘন্টা, কত সমান? কি- আচ্ছা, যাই হোক, ওটাও পারলা। এখন কথা হলো যে আমাদের দ্বাদশ রাশিতে কয়টা দ্বাদশ, জলের ঘর আছে? হ্যাঁ, মীন রাশিতে স্যার। দ্বাদশ দ্বাদশ রাশি রাশিতে তো কয়টা জলের ঘর আছে এবং কি কি? মীন আচ্ছা, রাশি বলো। নিজেই তো আচ্ছা, মানে জলতত্ত্বের ঘর স্যার, এখানে আবার স্যার বুঝি নাই প্রশ্ন। কোনটা মীন রাশি তো নিজেই। বলছি? দ্বাদশ রাশিতে আমাদের হ্যাঁ। অগ্নি, ও পৃথিবী, আচ্ছা, বায়ু, জল আছে না? স্যার, হ্যাঁ স্যার, জলরাশি কর্কট, কর্কট, বৃশ্চিক, মীন, এই তিনটা হচ্ছে জলরাশি স্যার। আমি স্যার প্রশ্ন আচ্ছা, বুঝতেছি না। এই তিনটির মধ্যে কোনটা কি ধরনের জল সেটা বলো। সেইটা স্যার পাস স্যার, ওটা পারবো না স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এর পরবর্তীতে হলো রোল নাম্বার 3, সাধন কুমার বণিক, অ্যাডভোকেট সাধন কুমার বণিক। স্যার নমস্কার স্যার, আমি একটু যাই জুম অন রাখবো, শুধু ভিডিও অন রাখতে পারবো না, গাড়িতে থাকবো স্যার তো। আচ্ছা, ওনাকে ছুটি দেন, ওনার মা এবারে অসুস্থ, ওনার ছুটি দেন স্যার, প্রেসিডেন্ট স্যার। সাধন বাবুকে প্রশ্ন করবেন অ্যাডভোকেট গরুঙ্গলাল মন্ডল, অ্যাডভোকেট অ্যাডভোকেট টু অ্যাডভোকেট, বলো। স্যার স্যার নমস্কার স্যার। সাধন বাবু, স্যার নমস্কার। নমস্কার। আপনি তো অ্যাডভোকেট, দ্বিতীয়ত অ্যাস্ট্রোলজার, আরো অনেক কিছু না না স্যার, অ্যাস্ট্রোলজার হয়ে সারি নেই এখনো। হয়ে গেছেন, আমি বলছি হয়ে গেছেন, এটা আর এটা বাদ হবে না। আপনাদের আমার আশীর্বাদ। অ্যাস্ট্রোলজার হয়েছে মানে কি, আপনি অ্যাস্ট্রোলজার।
আচ্ছা, আর এখন কথা হচ্ছে এই যে 12টা যে রাশি আছে, এই জি স্যার 12টা রাশির ভিতরে এই মৃত্তিকা রাশি কোন কোনটা, কয়টা? কি কি স্যার মৃত্তিকা রাশি না মৃত্তিকা রাশি হলো বৃষ রাশি আমি দেখি কোথায়। হ্যাঁ। তারপরে কন্যা রাশি হুম। তারপরে হলো মকর রাশি মকর রাশি। আর এই যে 3টে মৃত্তিকা রাশি, এই 3টে ভিতরে কোন মাটিটা ভালো আর কোন মাটিটা খারাপ বেশি? মকর রাশিটা ভালো বেশি এটা ভালো বেশি, হ্যাঁ আর খারাপ কোনটা? খারাপ তেমন না, তবে কন্যা রাশিটা হলো ওই দ্বিভাব, এটা বোঝায় আর কি। দ্বিভাবের কারণে এটাকে আমরা একটু তুলনামূলক ভাবে মকর রাশির চেয়ে একটু প্রিফার করি। আচ্ছা, ওই যে হাতের ভিতরে একটা জি রেখা স্যার আছে, আমরা আয়ু রেখা বলি। জি স্যার এই আয়ু রেখার পাশে একটা মার্শাল রেখা থাকে, জি স্যার তার আবার গাইডলাইন বলে, সাপোর্ট লাইন বলে। হ্যাঁ, আবার অনেকে প্রভাব রেখা বলে। এই রেখাটা একটু আলোচনা করেন তো। আহ, যার হাতে মার্শাল রেখা বা গাইডলাইন থাকবে, যদি কোনো জাতকের লাইফ লাইন ভগ্ন থাকে বা এলোমেলো থাকে কিংবা ছোট থাকে, তাহলে ওই গাইডলাইন বা মার্শাল রেখা ওই লাইফ লাইনের যে সকল সমস্যা বা দুর্ঘটনা জনিত কারণে ক্ষতির সম্মুখীন হবে, সেইটা মার্শাল রেখা আহ, তাকে সাপোর্ট করবে। এবং মার্শাল রেখা আরেকটা হলো কি, খুবই সাহসী রেখা। যার হাতে মার্শাল রেখা থাকবে সেই জাতক খুব আত্মবিশ্বাসী হবে, সাহসী হবে। এবং মার্শাল রেখাটা অ্যাকচুয়ালি লাইফ প্ল্যানের কোনো দুষ্টতি যদি থাকে সেটা কেটে যাবে, এবং ওই জাতক খুবই আত্মবিশ্বাসী এবং সম্মানী হবে, এবং তার হাতে অনেক আচ্ছা ওই জমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা পার্সেল। ওই জায়গা যদি জাল চিহ্ন থাকে তাই কি হবে? ওই জায়গায় যদি কারো জাল চিহ্ন থাকে তাহলে মার্শাল, এবং যদি মার্শাল রেখা থাকে তাহলে তার ওই জাল চিহ্নের কারণে তার আহ মামলা মোকদ্দমা আহ করতে পারে। সেই মামলা মোকদ্দমা থেকে লাইফ লাইনটা তার মানে ওই মামলা মোকদ্দমা থেকে সে রেহাই পাবে। অথবা মৃত্যু জনিত কারণও থাকতে পারে, এবং সেই লাইফ লাইনটা অর্থাৎ মার্শাল রেখাটা লাইফ লাইনের যত রকম ত্রুটি আছে, এবং ওইখানে যদি জাল চিহ্ন তীর চিহ্ন যাই থাকুক না কেন, মার্শাল রেখা থেকে সে রেহাই পাবে। ঠিক আছে, পার্সেল। স্যার এখন প্রশ্ন করেন স্যার। আচ্ছা, প্রেসিডেন্ট স্যার। এবারে অ্যাডভোকেট সাধন কুমার বণিক স্যার সাহেবকে স্যার স্যার প্রশ্ন করবেন স্যার জয়ন্ত কুমার দেব স্যার। জয়ন্ত কুমার দেব স্যার। নমস্কার দাদা, নমস্কার নমস্কার। ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছে। আচ্ছা, কালপুরুষ রাশির সপ্তম ভাব থেকে কি বিচার করা হয়? এটা পার্ডন মি, এই মুহূর্তে মনে আসতেছে না। যেটার ঘাটতি আপনার আছে, যে বিষয়টার ঘাটতি আপনার আছে, ও আনসার করুন। আপনার জীবনের ঘাটতি কি আছে সেটা আনসার করুন, তাইলে হয়ে যাবে। কালপুরুষের তাহলে কারো জীবনে যদি বিবাহজনিত কারণ আমার ঘাটতি আছে, হ্যাঁ। সেটা তো হয়তো। ধন্যবাদ সপ্তম ধন্যবাদ। ভাব থেকে বিবাহ বিচার করা হয়। ঠিক আছে। জয়ন্ত দা, ওকে 100 মার্ক দিয়ে দেওয়া উচিত। আপনার হাতে যা আছে দিয়ে দেন। আচ্ছা, আমরা ধর্ম ত্রিকোণ কোন কোন রাশিকে বলি? ধর্ম ধর্ম ত্রিকোণ কোন 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 রাশিকে ধর্ম ত্রিকোণ বলি? ধনু রাশিকে বলি। ধনু, হ্যাঁ, বা ধনু রাশি, মিথুন রাশি এবং তুলা রাশি। না, হয়নি। সেটা মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। ধনু হ্যাঁ রাশি মেষ, আপনি ঠিকই হ্যাঁ বলছেন। হ্যাঁ ধনু, আচ্ছা, মেষ ধনু এবং সিংহ। কোন গ্রহ
9টা গ্রহের মধ্যে কোন গ্রহ অন্ধকারকে রিপ্রেজেন্ট করে? মেষ রাশি। রাশি বলিনি, বলছি 9টা গ্রহের মধ্যে কোন গ্রহটা অন্ধকারকে রিপ্রেজেন্ট করে? রবি গ্রহ। রবি অন্ধকারকে রিপ্রেজেন্ট করলে এত আলো আমরা কই পাইতাম, জগৎ তো আলো চন্দ্র। আচ্ছা চন্দ্র। ঠিক আছে স্যার, আমার 3টে প্রশ্ন হয়ে গেছে স্যার। আচ্ছা, সাধন বাবু স্যার তো আমি খুব ভালো ফ্রি আছি স্যার। স্যার আমি একটু দেরি আছে স্যার, আমি ক্ষমা সাধন প্রার্থী বাবু, স্যার, দেরি প্রশ্ন আছে। যদি সরাসরি করা হইতো তাহলে কিন্তু আপনি উত্তরটা জানতেন। আপনি জানেন কিন্তু সেইভাবে পরিষ্কার করেন নাই। বলেন তো, জি স্যার। কালপুরুষের স্যার 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 কাল স্যার কালপুরুষের অঙ্গ বিভাগে তুলা রাশি কোন অঙ্গকে দেখে? স্যার মনে আসতেছে না। যেমন মেষ তো আপনার মাথা দেখে, ঠিক আছে, হ্যাঁ মেষ। এইভাবে হ্যাঁ আপনি মেষ। এটা করে আসেন। মেষের বিপরীত হলো তুলা। হ্যাঁ ঠিক আছে। এখন তুলা রাশি কত ডিগ্রিতে? তুলা রাশি 320 ডিগ্রি। ভাইরে 30 ডিগ্রি যদি একটা ঘর হয়, তাই সপ্তম 3 × 7 = 21, 210 ডিগ্রি। 200, হয় স্যার 210 ডিগ্রি। আচ্ছা, এখন তুলায় কয়টি নক্ষত্র আছে? 3টি নক্ষত্র। আচ্ছা যাক, ওটা গেল। এখন মনে করেন যে আমরা একটা দিন কয় প্রহরে একটা দিন হয়, এটা তো পারবেন? 24 প্রহরে একদিন। কত? 72 প্রহরে। না, এক প্রহর সমান সমান কত সময়? আসলে এগুলি প্রহরে। আমাকে জানতে হবে, এগুলি পারবেন, জি আপনারা স্যার। সবাই পারেন। জি এখন স্যার। কথা জি স্যার। হচ্ছে জি স্যার। জি স্যার। যে শনি গ্রহের আগে যদি কোনো গ্রহ না থাকে, মনে করেন যে তাহলে এই শনির অবস্থান কি? তো ত্রিকোণে আছে, কিন্তু তারপর এর অবস্থান কি? আচ্ছা পারবেন আপনি, এইটা পারবেন হলো। আচ্ছা বলেন তো, আমাদের যে চর স্থির দ্ব্যর্থক আছে তাই না, হ্যাঁ। এর মধ্যে চর রাশি কয়টা? চর রাশি স্যার মেষ। মেষ রাশি চর, তার তুলা রাশি চর, আর হলো মকর রাশি চর, এবং কর্কট রাশি চর। হ্যাঁ, তার মানে কয়টা চর হইলো? 4টা। 4টা চর। এখন এই 4টা চর, এই 4টার ক্যারেক্টার, এই চর কি 4টার ক্যারেক্টার এক? না স্যার, বিভিন্ন রকমের আছে। তাহলে কোনটার কি অবস্থান সেটা বলেন তো, মেষের চরের অবস্থা কি? মেষের চর হলো স্যার অগ্নিভাব। আর আচ্ছা, কর্কট হলো কর্কটের চর কর্কট হলো জল, মানে জলভাব। মানে আর সেই জল কি পুকুরের জল? সাধন বাবু, বলছি যে আমাদের 4টি চর আছে। একটা চর হইলো মেষ, কর্কট, তুলা, আর হলো এরকম জল মকর। না, মানে শান্ত শান্ত। আর আরেকটা আছে তুলা। আরেকটা আছে তুলা। তুলাও স্যার চর, তুলা চর। আরেকটা মকর চর।
মকর হলো তুলা মাটি, তুলা চর মাটির মধ্যে কিসের চর? মাটি, মৃত্তিকার চর। তুলা কি মাটি? না, তোলা মাটি না, তোলা মাটি না, মানে মকর 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 মাটি, হ্যাঁ, তাহলে মাঝখানটা কি হবে? তুলা কি হবে? তোলা হলো স্যার বায়ু। হ্যাঁ, বায়ু, তাহলে সবটাই পারছে, ধন্যবাদ। স্যার স্যার এরপরে রোল নাম্বার 4। হ্যাঁ, নমস্কার স্যার। আচ্ছা, স্বপন কুমার চক্রবর্তী, হ্যাঁ আপনি স্যার। তো এটা পারবেন, বরং তো শনির সাড়ে সাথী হ্যাঁ স্যার। এর এটা স্যার, কয়টি পর্যায় হয়? এটা স্যার আপনার শনির সাড়ে সাথে আপনার 3 পর্যায়ে হয়। এটা মূলত রাশিতে যখন আপনার শনি অবস্থান করে তার আগের ঘরে 2.5 বছর, শনির ঘরে 2.5 বছর, এবং এর পরের ঘরে 2.5 বছর, মোট 7.5 বছর। আচ্ছা, এখন এই যে সাড়ে সাথী হবে, এইটা আমরা কি করে বুঝবো? যখন আপনার শনি যখন রাশিতে অবস্থান করবে তখন, বা তার আগের ঘরে অবস্থান করবে, তখন আপনার মানে আমরা বুঝতে পারবো। এখন রাশি যে কোন রাশিতে আমরা অবস্থান করে এটা বুঝবো, রাশিটা কি করে নির্ণয় করবো? এটা 5টা। আচ্ছা, তাহলে এই যে শনির 3টা পর্যায়, প্রথম পর্যায়ে কি হবে, দ্বিতীয় পর্যায়ে কি হবে, তৃতীয় পর্যায়ে কি হবে, এটা তো আপনি ভালো করে পারেন, আপনি বলেন, আমরা শুনি। এটা এখন ব্যাখ্যা করতে পারবো না স্যার। আপনি তো বড় জ্যোতিষ, কেন পারবেন না? আপনি তো ভালো করে লিখছেন, আপনি পারবেন, এটা লেখেন, বলেন, আমার কাছ থেকে আমরা কিছু শিখি। হ্যাঁ, এটা স্যার আর একটু রিভাইজ দিতে হবে স্যার, এটা এখন মেমোরিতে আচ্ছা, আসছে না। পারবেন। আচ্ছা, এখন এই যে আপনি দণ্ড, পল্টন এগুলো তো শিখছেন, এক দণ্ড সমান কত মিনিট? 1 দণ্ড সমান 60 করলে স্যার 1 দণ্ড। হ্যাঁ, বুঝলাম, তাই এই এক দণ্ড সমান কত সময়? 1 দণ্ড সমান হচ্ছে যে আপনার 1 সেকেন্ড, 60 টন উপরে 1 বিপল, 60 বিপলে 1 পল, 60 পলে 1 দণ্ড, 1 মিনিট সমান 2.5 পল, আর 1 ঘন্টা সমান 2.5 দণ্ড। আপনি ঠিকই বলছিলেন, কিন্তু আসলে হিসেবের জায়গায় এসে, আচ্ছা যাই হোক, পারবেন। এখন প্রশ্ন করবেন হলো জয়ন্ত স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আচ্ছা, স্বপনদা, নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আচ্ছা, এখন আপনি বলুন তো, রাশিচক্রের পূর্ণমান কত ডিগ্রি? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি, ঠিক আছে। তো রাশিচক্রে যে চর রাশিগুলো আছে, হ্যাঁ চর স্যার। রাশিগুলো সবগুলো রাশির প্রকৃতি কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন? না স্যার, ভিন্ন ভিন্ন। কোনো একটা রাশির প্রকৃতির ভিন্নতা তুলে ধরুন একটু। তো রাশি আপনার ধরেন, আপনার রাশি আপনার মেষ রাশি, মেষ রাশির হ্যাঁ, মেষ আপনার, রাশির প্রকৃতিটি তুলে ধরুন একটু। হ্যাঁ, মেষ রাশি আপনার তো অগ্নিকারক গ্রহ, তার মাথা আপনার মানে সবসময় গরম থাকবে, যে আপনার উগ্রতা থাকবে, মঙ্গলের প্রভাব থাকবে তার ভিতরে। আপনার যেহেতু তার আসল গ্রহ মঙ্গল, তো সেই হিসাবে আপনার সে সেনাপতি হতে পারে, জেদ পুলিশ বেশি হতে থাকবে পারে। তার। হ্যাঁ, হ্যাঁ, যে ঠিক রাজজেদ আছে, বেশি থাকবে স্যার। ধন্যবাদ আপনাকে স্যার। 3টে প্রশ্ন হয়ে গেছে স্যার। আচ্ছা, প্রশ্ন করবেন অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল। জি স্যার, হ্যাঁ স্বপন স্যার, বাবু নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। স্যার নমস্কার স্যার। গৌরাঙ্গ স্যার, আপনার মাথা দেখা যাচ্ছে না, আপনার চেহারা দেখা যাচ্ছে না, শুধু বডি দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ।
এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ফোন জায়গা রাখতে হবে, ফোনটা খারাপ হয়ে গেছে যেহেতু কাজ করা তো। স্বপন বাবু, হ্যাঁ স্যার। এই যে আপনি তো অনেক অভিজ্ঞ, হয়তো ভাইবা বোর্ডে আমি যদি ওরকম ভুল করবো, এটা হয়ে থাকে। হুম, এই যে আমরা যে হাত দেখি, হ্যাঁ স্যার। এই হাতের ভিতরে এই যে ভাগ্যরেখা, হ্যাঁ স্যার। ভাগ্যরেখা হ্যাঁ দুইটা জায়গা দিয়ে উৎপত্তি হয়। একটা হলো এই যে এইখান দিয়ে দেখেন আমার উঠছে, দেখেন দেখতে পাচ্ছেন এইখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ আরেকটা হ্যাঁ স্যার। চন্দ্রের ক্ষেত্রের থেকে উঠে। হ্যাঁ স্যার। আমার ভাগ্যরেখাটা কিন্তু চন্দ্রের থেকে উঠছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ দুইটা রেখার একটু আহ, বৈশিষ্ট্য আলোচনা করেন বা স্যার, ক্লাসিফিকেশন। এটা স্যার আয়ু রেখা থেকেও আপনার মানে আপনি যেটা বলছেন এটা আয়ু রেখা থেকেও উঠতে পারে, আবার চন্দ্র রেখা থেকেও উঠতে পারে। আয়ু রেখা পারে। থেকে, হ্যাঁ, তো আয়ু রেখা থেকে আপনার যেই জায়গা থেকে আপনার উঠবে, আপনার সেই জায়গা থেকে তার আপনার সুফলটা দেবে, এবং চন্দ্রক্ষেত্রের থেকে উঠলে তার সুফলটা আরো বেশি অধিক হবে স্যার। এই চন্দ্র থেকে যার ভাগ্যরেখাটা ওঠে তার একটা আলাদা ভাব থাকে, সেই ভাবটা, প্রধান ভাবটা কি? এই চন্দ্রমাস আপনার সুফল যেগুলো আছে ওগুলো ভোগ করবে স্যার। যাই হোক, এটা আপনার পারেন, কিন্তু হয়তো এখন মনে আসে নাই। এখন কথা হচ্ছে যে আমরা এই যে 12টা রাশি, আমাদের মূল তো রাশি, হ্যাঁ এই রাশির ভিতরে হ্যাঁ 12টা রাশি, এর ভিতরে আগুন রাশি আছে, মাটি রাশি আছে, জল রাশি আছে। হ্যাঁ স্যার। আগুন, মাটি, জল, বায়ু রাশি আছে, চার হুম প্রকার রাশি আছে। হুম এখন হুম এই জল রাশি, হুম। তিনটা জল রাশি, যে তিনটা জল রাশির একটু আলাদা আলাদা বৈশিষ্ট্য আলোচনা করেন তো, কোনটার কি? জল রাশি হচ্ছে স্যার মীন রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। হ্যাঁ, এই তিনটা রাশি একটু বৈশিষ্ট্য আলাদা আলাদা একটু করেন তো, কোনটা কি জল? ওই যে আগে প্রেসিডেন্ট বলছে যে কোনটা পুকুরের জল, কোনটা নদীর জল, কোনটা সমুদ্রের জল। কর্কট রাশির জলটা স্যার আপনার মানে আহ স্বচ্ছ জল, কর্কট রাশির জলটা। হুম, আর বৃশ্চিক রাশির আপনার জলটা হবে একটু আপনার মানে ঘোলাটে টাইপের। আমি আর বলছি যে কোনটা হ্যাঁ, পুকুরের জল, কোনটা নদীর জল, আর কোনটা সমুদ্রের জল। এটা স্যার ক্লিয়ার উত্তর দিতে পারবো না স্যার, একটু আচ্ছা, sorry। ভেবে বলতে হবে। আচ্ছা, এই যে 150 ডিগ্রিতে কোন রাশি? 150 ডিগ্রিতে স্যার সিংহ রাশি। হুম, আচ্ছা, ঠিক আছে প্রেসিডেন্ট স্যার, আমার 3 প্রশ্ন হয়ে গেছেন, অন্য প্রশ্ন করেন। আচ্ছা, ধন্যবাদ স্বপন কুমার চক্রবর্তী। এরপরে রোল নাম্বার 5 বাবুল কুমার দেবনাথ। নমস্কার স্যার। বাবুল নমস্কার কুমার স্যার। দেবনাথ আছে? আচ্ছা, হ্যাঁ স্যার, নমস্কার। বাবুল কুমার দেবনাথ, আপনি তো বলেন তো, ধনু রাশিতে চন্দ্র 22 ডিগ্রিতে, তাহলে এই লোকের শরীর সাড়ে সাথে কবে শুরু হবে, কখন শুরু হবে? তার পূর্ব সারা যে 7.5 বছর যেটা থাকে, যে শনির সাথে যদি 3 ডিগ্রি আর চন্দ্রে থাকবে, তখন আপনার পূর্বশারা আর শুক্রের নক্ষত্রে থাকবে। লাস্টে আমি মকর রাশিতে, বলি মকর নাই, রাশিতে এখন যান। বলছি যে মনে করেন যে ধনু রাশিতে 22 ডিগ্রিতে চন্দ্র আছে, তাহলে হুম ওই জাতকের কোন দশায় জন্ম হবে, কোন কোন নক্ষত্রে জন্ম, কোন কোন পূর্বশারা নক্ষত্রে জন্ম দশায় জন্ম? হবে, শুক্রের। পূর্বাষাঢ়া নক্ষত্রে। আচ্ছা, তাইলে মানে পূর্বাষাঢ়া নক্ষত্র মানে আহ, কোন নক্ষত্রে, এই মানে কোন শুক্রের। এই শুক্রের, তাহলে হ্যাঁ শুক্রের দশায় তার মহাদশা শুরু হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাইলে আমি প্রথম প্রশ্ন করছিলাম
যে ধনু রাশিতে যদি চন্দ্র 22 ডিগ্রিতে থাকে, তাহলে ওই জাতকের সাড়ে সাথী কোন ঘর থেকে শুরু হবে এবং কত ডিগ্রি থেকে শুরু হবে? 3 ডিগ্রি থেকে বৃশ্চিক, বৃশ্চিক 22 ডিগ্রি পর্যন্ত। বাবারে, ধনু রাশির যদি সাড়ে সাথী শুরু হয়, কোন রাশি থেকে শুরু হবে? শনি গোচর বৃশ্চিক, যখন, শনি যখন কোন রাশিতে আসলে সাড়ে সাথী শুরু হবে? বৃশ্চিক। বৃশ্চিক, ঠিক আছে। তাই বৃশ্চিকের কত ডিগ্রি থেকে আসলে পার শনি, শনি এই ডিগ্রিতে যখন আসবে তখন সাড়ে সাথী শুরু হবে, এর আগে না। 22 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। হ্যাঁ, 22 ডিগ্রি। শনি যখন 22 ডিগ্রিতে প্রবেশ করবে তখন তার হ্যাঁ, এটা সাড়ে সাথী শুরু হবে। এই যে সাড়ে জি স্যার। সাথীর যে কয়টা পর্যায় আছে, সাড়ে সাথী 7.5 বছরে কয়টা হ্যাঁ, অধ্যায় পার করতে হয়? 3টা পর্যায় স্যার। আচ্ছা, এই 3টা পর্যায়ের মধ্যে আপনি সবগুলি মিলে এই কথা বলেন যে আপনার ওই সময় ওই জাতকের কি কি করতে পারে? ওই সময় ওই জাতকের স্যার যে কোনো শুভ কাজে হ্যার বাধা বিঘ্নতা আসতে পারে, এবং বিশেষ করে হ্যার আর্থিক ক্ষয়ক্ষতি বিঘ্নতা থেকে ধরতে পারে। আর ওর যে কোনো শুভ কাজেই, মানে যে কোনো কাজ বলতে হ্যার বাধা প্রায় চলবে, হ্যার কোনো ব্রিলিয়ান্ট রকমের অ্যান্সার, থ্যাংক ইউ, পলিটিক আসতে থ্যাংক পারে। ইউ। বাবুল কুমার, ধন্যবাদ, ধন্যবাদ। খুব সুন্দর উত্তর দিচ্ছেন। এইবারে প্রশ্ন করবেন হলো জয়ন্ত স্যার। হ্যাঁ, বাবুলদা নমস্কার, নমস্কার দাদা। ভালো আছেন? হ্যাঁ, আশীর্বাদ দাদা। বুধের মহাদশা কত বছর হয়? বুধের মহাদশা হয় 7 বছর। আপনি প্রশ্নটা বুঝুন, তারপর উত্তর দিন। বুধের মহাদশা কত বছর হয়? বিংশতির গণনায় বুধের মহাদশা কত বছর হয়? আচ্ছা, ঠিক আছে, এবার বলুন রাশি কয়টি? রাশি 12টি। নক্ষত্র কয়টি? নক্ষত্র 27টি। পুরুষ নক্ষত্র কোনটা? অশ্বিনী, তারপরে স্যার, আপনার প্রশ্ন কৃত্তিকা। হয়ে গেছে স্যার। স্যার, প্রশ্ন হয়ে গেছে স্যার। হুম, মানে বাবুল যেভাবে প্রথম দিকে উত্তর দিচ্ছে সেইভাবে দিতে হবে। তোমার এনার্জি ডাউন কেন? এবার প্রশ্ন করবেন গরুঙ্গলা স্যার। বাবু নমস্কার। নমস্কার বাবা। আচ্ছা, আমরা এই যে প্রেসিডেন্ট আগেও বলছে, এই যে প্রহর, তার দণ্ড, কয়েক দণ্ডে একদিন, 8 দণ্ডে। হ্যাঁ, 8 দণ্ড একদিন, দেখেন তো। 8 প্রহর, 8 প্রহর একদিন। আমি বলছি আচ্ছা, দণ্ড। দণ্ড। দণ্ড 24। সরি স্যার। আচ্ছা, যাক, ওটা বাদ দিলাম। আচ্ছা, এই যে হাতের ভিতরে শিরোরেখা বলে এই যে একটা রেখা আছে, যে এই হাতের ভিতরে শিরোরেখা, এই আচ্ছা, শিরোরেখাটা যদি কাটা ছিঁড়া, অমসৃণ, পাতলা, চিকন থাকে, সেই জাতক বা জাতিকার জীবনে কি কি প্রভাব পড়বে? শিরোরেখা কাটা বা ভগ্ন থাকলে স্যার ওই জাতকের মানসিক দুশ্চিন্তা এবং ওর শারীরিক উপর প্রভাব ফেলতে পারে। একে ওকে দুঃখ দৈন্যতায় ভোগাতে পারে। যদি পাতলা চিকন হয়, তার কি হবে? পাতলা চিকন যদি সুস্পষ্ট হয় তাহলে স্যার ভালো ফল দিবে, আর যদি অস্পষ্ট হয় তাহলে ওর হাড়ের কিছু সমস্যা দেখা দিতে পারে শরীরে। আচ্ছা, 100
300 ডিগ্রিতে কোন রাশি হয়? বৃশ্চিক। 300 ডিগ্রি। 300 ডিগ্রি বলছি, একটু হিসেব করেন, সহজ মিলিয়ে যাবেন। হুম, 10 স্থানে চাই। কুম্ভ। কুম্ভ না সরি, মকর রাশি স্যার। ঠিক আছে, আমার প্রশ্ন শেষ, এখন স্যার প্রশ্ন করুন। ধন্যবাদ বাবুল কুমার দেবনাথ। এরপরে আসবেন রোল নাম্বার 6 মানস রায়, আছেন? নমস্কার স্যার, আছি স্যার। মানস রায়কে প্রশ্ন করবেন জয়ন্ত স্যার। জয়ন্ত স্যার। স্যার কাকে প্রশ্ন unmute করবো? করুন মানস রায়কে, আচ্ছা, রোল নাম্বার 6। মানসবাবু ভালো আছেন? হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, আপনার শেষ জীবন কেমন যাবে, কোন ভাব থেকে বিচার করবেন, এবং সেই ভাবের নামগুলো কি? আমার শেষ জীবন কেমন যাবে, আমাদের দ্বাদশ রাশি থেকে আমরা যদি বিচার করি তাহলে আমাদের শেষ পর্যায়ে দ্বাদশ রাশির মানে প্রথম ভাব থেকে দ্বাদশ রাশি পর্যন্ত শেষ পর্যায়ে দ্বাদশ পর্যায়ে পড়ে। কিন্তু এখন এখানে যখন আমরা কোনো জাতক বা জাতিকার লগ্ন কুণ্ডলী বিচার করবো বা রিসার্চ করবো, তখনই আমাদের এখন শেষ আয়ুষ্কালটা নির্ণয় করতে হবে। কিন্তু এখন কোন দশায় সে তার আয়ুষ্কাল শেষ পর্যায়ে আসবে তাও একটু নির্ণয়ের বিষয় আছে। আচ্ছা, এবং এখান থেকে আবার 16 নম্বর অষ্টম ভাবেও দেখতে হবে। 27টা যুগ যে আছে, 27টা যুগ আছে জানেন তো? হ্যাঁ, পঞ্চাঙ্গে 27টি যোগ এবং 27টি নক্ষত্র। আমি প্রশ্ন হ্যাঁ শুনুন আগে, 27টা যুগ আছে আপনি জানেন কিনা? হ্যাঁ, জানি জানি। 16 নম্বর যুগের নাম কি? কি স্যার? 16 নম্বর যুগের নাম কি? স্যার পাচ্ছি না এখন। আচ্ছা, পঞ্চাঙ্গ কাকে বলে জানেন? হ্যাঁ, পঞ্চাঙ্গ জানি। হ্যাঁ বলুন। যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত করি, আমাদের পঞ্জিকার অপর নাম হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ হচ্ছে 5টি, যেমন হচ্ছে বার, তিথি, করণ, নক্ষত্র, যোগ। হ্যাঁ ধন্যবাদ স্যার, প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, গৌরঙ্গলাল মন্ডল স্যার। জি স্যার। মানস বাবু, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আমরা দেখতে পাচ্ছেন? নমস্কার। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি বলেন তো, এই যে এই তর্জনী আঙুল, হ্যাঁ তো এই জানি। তর্জনী আঙুলটা যদি সোজা থাকে, এই হ্যাঁ জাতকের জীবনে কি কি ঘটনা বা প্রভাব পড়ে, এবং এই তর্জনী আঙুলটা যদি বাঁকা থাকে, এই মাথা বাঁকা থাকে, শনির আঙুলের দিকে ঝুঁকানো থাকে, তাহলে তার জীবনে কি কি ঘটনা ঘটে? হ্যাঁ জি স্যার। তাছাড়া আমরা আমাদের করতলের মধ্যে 4টি আঙুল থেকে আমরা রাশি নির্ণয় করে থাকি, এবং তর্জনী আঙুল থেকে আমরা 3টি রাশি নির্ণয় করে থাকি। প্রথম পর্ব হচ্ছে আপনার মেষ রাশি, দ্বিতীয় পর্ব হচ্ছে বৃষ রাশি, তৃতীয় পর্ব হচ্ছে আপনার মিথুন রাশি। তবে এখানে আপনার প্রথম পর্ব, যখন আপনি প্রথম পর্ব বলছেন মানে মাথা, তাহলে এখানে 3টি নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু, শুক্র, রবি। আমরা যদি বিচার সাপেক্ষে বলা যায়, তাহলে অবশ্যই সেই জাতক যখন রবি। এখানে কেতু আছে এবং শুক্র আছে এবং রবি আছে, তাহলে সে জাতক অবশ্যই তার জীবনে এবং কেতু, শুক্র এবং রবির অশুভ ফলাফল পেতে পারে, পেলেও পেতে পারে। আচ্ছা, এক দণ্ডে কত সময়? হ্যাঁ স্যার, এক এক দণ্ডে দণ্ডের কত সময়? এক দণ্ডের সমান 24 মিনিট। 24 মিনিট। আর কয় দণ্ডে একদিন? স্যার 30 দণ্ড একদিন। হ্যাঁ,
স্যার হেমন্ত 30। আপনি প্রথমটা পারলেন কঠিন দিয়ে, আর সহজটা পারলেন না বাপ, যাক পাস করলাম। স্যার 3টা প্রশ্ন হয়ে গেছে, আর করা যাবে না, আপনি করেন। অনেক সময় ভুল হয়ে মানুষরা থাকে কি স্যার, আমি দিন আর রাতকে আলাদা করে বলেছেন, না দিন রাত বলতে 24 ঘন্টা ধরেছেন? যাক স্যার, ওটা হয়তো ইয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। যাক, ওটা পাস হয়ে গেছে, শনির ডিস্টার্ব ঘটাইছে। কঠিন প্রশ্নটা পারলেন বাবু, আর ছোট প্রশ্নটা আটকে গেলেন। স্যার 60 দণ্ডের দিন। স্যার জানেন তো সবই একটু একটু, কিন্তু মানে এখন তো মানে কঠিনটা পারলেন, যে কয় মিনিট দণ্ড, অথচ ওই জায়গা থেকে 6000 অহরাত্র পঞ্জিকায় সবসময় লেখা থাকে, দিন রাত মিলে 60 হ্যাঁ, দণ্ড। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই যে বললাম যে ভুল হয়েছে, পারে, কিন্তু হঠাৎ করে তো বুঝতে হতো কোনটা হবে কোনটা হবে। যাই হোক, ভালো পারছেন, ওটা না পারলেও পারছেন, যেহেতু কঠিনটা পারছেন আপনি, হ্যাঁ পারেন। ভালো করবেন, সুন্দর থাকবেন। হ্যাঁ স্যার আশীর্বাদ করবেন। আচ্ছা, অবশ্যই আচ্ছা, আশীর্বাদের বড় মানুষ। মানস রায়। হ্যাঁ জি স্যার, নমস্কার স্যার। আচ্ছা, আপনি আমাদের যে দ্বাদশ রাশি আছে, হ্যাঁ জি স্যার। দ্বাদশ রাশির মধ্যে আমাদের 3টি মাটির ঘর আছে। হ্যাঁ স্যার, 3টা হ্যাঁ রাশি। হ্যাঁ, বৃষ রাশি, কন্যা রাশি, এই মকর রাশি। 3টি হ্যাঁ, বলো কোনটা কোনটা স্যার বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। কোনগুলো? হ্যাঁ স্যার। এখন এই 3টা মাটি হ্যাঁ কোন কোন স্বভাব, কোন মাটির স্বভাব কিরকম সেটা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, যেমন মনে করো আমাদের বৃষ রাশি। বৃষ রাশির হ্যাঁ স্যার বলেন। বৃষ রাশির মাটিটা কেমন? হ্যাঁ স্যার, বৃষ রাশির অধিপতি যেমন শুক্র, এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহ, এবং মকর রাশির অধিপতি রাশি গ্রহ হচ্ছে শনি গ্রহ। তবে আমরা বৃষ রাশি যখন শুক্র, তা শুক্রের মধ্যে বৃষ রাশির মধ্যে অবশ্যই সেই জাতক বা জাতিকার মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা অবশ্যই থাকবে। এবং যদি সেই জাতকের যদি জন্ম আশিচক্রে যদি শুক্র গ্রহ ভালো হয়, অবশ্যই জাতক মানে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবেন, এবং জীবন সঙ্গীর সাথে মানে সাংসারিক জীবন বা বিবাহিত জীবন সুখের হবে। এবং স্যার বুধ বুধ স্যার হচ্ছে কন্যা রাশির অধিপতি গ্রহ। স্যার বুধ বুধ যেখানে সেই জাতকের মধ্যে মানে বিচক্ষণতা থাকবে, তীক্ষ্ণ বুদ্ধি এবং গণিত শাস্ত্রে পারদর্শী, এবং গবেষণামূলক কাজবাজ, এবং গাণিতিক, যেমন আমরা জ্যোতিষচর্চা করি, জ্যোতিষ সেই ব্যক্তি এমন হতে পারেন না, মানে অভিজ্ঞ জ্যোতিষীর পথে ধাবিত হবেন। এবং কি যখন শনির শনির রাশির হচ্ছে মকর এবং কুম্ভ, তো তিথি রাশি হচ্ছে মকর রাশি, তাহলে অবশ্যই সেই জাতক বা জাতিকার ব্যক্তির মধ্যে মানে ন্যায় নীতির প্রভাব থাকবে। এবং হ্যাঁ স্যার। কপারেট করছো, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে, এখন এই 2 শুক্রের মধ্যে কোন শুক্রের স্যার স্যার কাইন্ডলি স্যার, আমি শুনতে পারি নাই, প্রশ্নটা আমি বুঝতে পারিনি স্যার। প্রেসিডেন্ট স্যার, তুমি আপনার ওখান থেকে ভালো ইকো মনে হচ্ছে, করো? কারণ কি ইকোটা হওয়ার বৃষ কারণটা রাশি কি? শুক্র ভালো না কেউ তুলা বলতে রাশি? পারবেন? ফিরোজ স্যার বলতে পারবেন প্রেসিডেন্ট স্যারের ওখান থেকে ইকো হচ্ছে কেন? বলছি টিচাররা স্পিকারের সারা সমস্যা স্যার। সমস্ত কি ডাবল শিক্ষার্থী আসে? ওই অন করে রাখছে, মিউট করা নাই, এই জন্য বেশি ইকো হচ্ছে। শুধু উনি একা ইকো পাচ্ছেন, আমিও পাচ্ছি। আমি লিখছি একবার গ্রুপে যে শিক্ষার্থীরা আমরা মিউট রাখি। না, মিউট ওই তো আমি এখান থেকে আমাদের করে দিচ্ছি, তাহলে তো শিক্ষার্থীরা সমস্যা সবাই নেই। মিউট। স্যারের প্রেসিডেন্ট স্যারটা ওখান থেকে ইকো হচ্ছে। অন করলেই আচ্ছা, ইকো হয়। প্রেসিডেন্ট বলছি স্যারটা অন করলে যে ইকো হয়। বিশ্ব রাশিতে এবং তুলা রাশি শুক্র, এই 2টা শুক্রের মধ্যে
কোন স্যার শুক্র? স্যার স্যার সম্ভবত আপনি প্রশ্ন করছেন এইভাবে, মানে বিশ্ব রাশির শুক্র ভালো না তুলা রাশির শুক্র ভালো, সম্ভবত এটা, মানে আমি যদিও হ্যাঁ, বুঝতে না পারি, আমি মানে আনুমানিক ভাবে বলতেছি। তো স্যার অবশ্যই স্যার বিশ্ব রাশির শুক্র না তুলা রাশির শুক্র ভালো অবশ্য, কারণ তুলা রাশিতে শুক্র মূল ত্রিকোণ, এবং শুক্র তাহার সক্ষে আহ, কি না না, আমরা যখন প্রিডাকশন করবো, আমার কাছে যখন ক্লায়েন্ট আসবে তখন প্রশ্ন করবে যে আমি বৃষ রাশির শুক্র বিবাহ করব না তুলা রাশির শুক্র বিবাহ করব, অর্থাৎ আমি হ্যাঁ বৃষ স্যার, রাশির কন্যা বিবাহ করব না তুলা রাশির বিবাহ করবো। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, অবশ্যই স্যার। তার সাথে আগে আমাদের পুরো জানতে হবে জাতক এবং জাতিকা বা পাত্র বা পাত্রিকার দুই চারটি চারটি অ্যাডজাস্ট করতে হবে। এখন সে যদি জাতক যদি এবার শুক্র হয়, শুক্র তাহলে তার রাশি হতে পারে বৃষ রাশির অথবা তুলা রাশি হতে পারে। যদি আপনি মনে করেন তুলা রাশির জাতক, তাহলে অবশ্যই সে জাতক জাতিকা মানে তুলা রাশির জাতিকা বিবাহ করতে পারবে। কিন্তু আমাদের অবশ্যই বিবাহ চার্ট বিচার আসে, অবশ্যই অষ্টক জটক বিচার করতে হবে, এবং পাত্রী বা পাত্র অবশ্যই অ্যাডজাস্ট বিবাহ মানে বিচার পদ্ধতি বিশ্লেষণ করতে, জি, তারপরে আচ্ছা। আমাদের মানে আর্থিক নির্ণয় করতে হবে। বৃহস্পতি তুঙ্গ কোথায়? হ্যাঁ স্যার, বৃহস্পতি টুঙ্গ মকর বৃহস্পতি রাশিতে না কর্কট রাশিতে স্যার, কর্কট রাশিতে। তার মূল ত্রিকোণ কোথায়? মূল ত্রিকোণ ধনু রাশিতে। আচ্ছা আচ্ছা, তারপর হলো আমরা যে এই যে এক ক্ষণ সমান সমান কত মিনিট? হ্যাঁ স্যার, এখন এখন সম্ভবত 24 সেকেন্ড স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা, যা করে তোমরা পারছো, সময় ভুলে গেছো এখন। এটাই সবগুলি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিছো, ধন্যবাদ। এর পরবর্তীতে নমস্কার স্যার। আসবেন হলো মোহাম্মদ আবুল হোসেন। স্যার আবুল হোসেন নমস্কার। সাহেবকে প্রশ্ন করবেন স্যার জয়ন্ত নমস্কার, কুমারকে। আমি একটু সকল স্যারদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার, আমার একটু সমস্যা আছে, আমার লিভ নিতে হচ্ছে বলতে আমি ভিডিওটা বন্ধ রাখবো, এমনিতে ইয়া থাকবো, খোলা থাকবে, জুম আইডিতে থাকবো আজকের সাথে, একটু যদি কৃপা করেন, দয়া করে যদি আজ্ঞা দেন। জি, গুড ঠিক আফটারনুন আছে স্যার। ওকে স্যার, নমস্কার। আদাব আচ্ছা, স্যার, আদাব। হ্যাঁ, বাহ, আদাব, ভালো আছেন? জি জি আছি বলুন। আচ্ছা, বিংশোত্তরী মহাদশা বলতে আমরা কি বুঝবো? বিংশোত্তরী মহাদশা হলো এখানে 9টি দশা ফলো করা হয়। মানে বিংশোত্তরী এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে বিংশোত্তরী প্রশ্ন। হলো মানে 20 বছরের একটা অন্তর অন্তর একটা, বা 20 বছরের কিছু 120 একটা আছে। বছর, 120 120 বছর। বছর, 20 বছর, জি জি, রাইট, সরি ভুল হয়েছে এটা। 120 বছর লাইফ সাইকেলকে কনসিডার করেই যে দশা হিসাব করা হয়, সেটাই বিংশোত্তরী দশা। আচ্ছা, তো রবির তুঙ্গ ডিগ্রি কত এবং কোন রাশি? রবির তুঙ্গ ডিগ্রি হলো মেষ মেষ রাশি, এবং 0 হইতে 10 ডিগ্রি পর্যন্ত। নক্ষত্রের 27টি নক্ষত্র আছে, তার মধ্যে আপনার হচ্ছে 3 পার্টে যদি ভাগ করি 9টি করে পার্ট পড়ে। তো প্রথম যে পার্ট সমাপ্তি হচ্ছে সেটা কোন রাশিতে হচ্ছে, এবং দ্বিতীয় পার্টের শুরু কোন রাশি থেকে শুরু হচ্ছে? মানে 3টে পূর্ণ নক্ষত্রে রাশিটা সমাপ্ত হবে, এটা তো মানে প্রথম পার্টে 3টা পূর্ণ রাশিতে রাশিটা সমাপ্ত হবে, সেটা কর্কট রাশি। কর্কট রাশি, আর শুরু হবে সিংহ রাশি থেকে। আহ, জি। কেন্দ্র ত্রিকোণ যোগ বলতে আমরা কি বুঝবো? কেন্দ্র যোগ হইলো কেন্দ্র এক ত্রিকোণ যোগ, কেন্দ্র ত্রিকোণ যোগ। কেন্দ্র ত্রিকোণ যোগ, সেটাই বলছি যে
আহ, 1, 4, 7, 8 না, একটু ভেবে বলুন। আহ, কোন কেন্দ্র ত্রিকোণ 1, 5, 9। এক প্রশ্ন হচ্ছে ত্রিকোণ, হুম আর কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। মানে কেন্দ্র ত্রিকোণ মানে হচ্ছে ওই দুইটার সমন্বয় যখন হবে। আচ্ছা, কেন্দ্রের 1, 4, অধিপতি 7, 10। ঠিক আছে, ঠিক আছে, জি কেন্দ্রের জি অধিপতি যখন ত্রিকোণে যাবে, ত্রিকোণের অধিপতি যখন কেন্দ্রে আসবে, তখনই কেন্দ্র ত্রিকোণ যোগ হবে। জি হবে, জি। ধন্যবাদ আপনাকে স্যার, আমার প্রশ্ন হয়ে গেল স্যার। গৌরঙ্গলাল মন্ডল স্যার। আদাব স্যার, আবুল হোসেন স্যার, গৌরঙ্গ স্যার, গৌরঙ্গলাল স্যার মিউট আনমিউট রয়েছে করে স্যার। নেন। গৌরঙ্গ স্যার, আবুল হোসেন বলছি, আদাব। গৌরঙ্গলাল মন্ডল আপনি আনমিউট করুন। গৌরঙ্গলাল মন্ডল। চেষ্টা করতেছেন, উনি চেষ্টা করছেন। এবার হয়েছে? আদাব হ্যাঁ স্যার, হ্যাঁ, আদাব। আবার হয়ে আবুল গেছে, হোসেন আবার বলছি। মিউট হয়ে গেছে স্যার। আবার বন্ধ হয়েছে। আচ্ছা, আদাব স্যার, ঠিক আছে। মিউট আবুল হচ্ছে হোসেন। আপনাদের এখানে হচ্ছে কিনা আমার এখানে হচ্ছে কত ঘটনা কি? হ্যাঁ হয়েছে স্যার, হয়েছে হয়েছে স্যার হয়েছে আমি স্যার। শুনতে পাচ্ছি এবং দেখতেও আচ্ছা পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি বলেন তো, এই যে 12টা যে রাশি আছে, জি এই রাশির ভিতরে যে অগ্নি রাশিগুলো আছে, এই জি অগ্নি রাশিগুলো কি কি? মেষ, সিংহ, ধনু। এবং এই ধনু রাশি কত ডিগ্রিতে, ওই জায়গায় ধনু রাশির ডিগ্রি কত? রাশি চক্রের যে 360 ডিগ্রি, হুম এটা কত ডিগ্রিতে? 270 ডিগ্রি। 70 ডিগ্রি। আচ্ছা, আমরা এই যে কি বলি, এই যে পঞ্জিকা, জি বার, তিথি, করণ, নক্ষত্র, হ্যাঁ, জি এইগুলা যোগ, এই করণ কাকে বলে? করণ বেসিক্যালি আমাদের যে নক্ষত্রের কারণে যে কর্মজীবনটা আমি উপার্জনের জন্য শুরু করব, সেটা আসলে করণ। আমি কি করব? না, দেখেন আপনারা শিখছেন, হয়তো ভুলে গেছেন, না পারলে পাস করে দিয়ে। হ্যাঁ, আচ্ছা স্যার। তিথির অর্ধেককে করণ বলে। তা, আমাদের যে হাতে যে মধ্যম আঙুল, জি এই মধ্যম আঙুলটা যদি বেশি লম্বা থাকে এবং স্ট্রেট কাট সোজা থাকে, হুম এই জাতক জাতিকার জীবনে কি প্রভাব পড়ে? এই জাতক জাতি খুব পরিশ্রমী হয়, কিন্তু খুব সহজে সবকিছু লাভ করতে পারে না। সে বিলম্বে লাভ করে, এবং যেটা সে লাভ করে সেটা সে দীর্ঘস্থায়ী হয়। আর এই অনামিকা আঙুল যদি বাঁকা হয়, শরীর দিকে বাঁকা থেকে মাথা, তার অনামিকা আঙ্গুল বেসিক্যালি হলো রবির আঙ্গুল। এই রবির আঙ্গুল যদি শনির দিকে বাঁকা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে তার নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা ডাউনফল হবে, কারণ নেতৃত্বটা খুব সহজে হবে না। তার পিছনে কিছু, মানে যে পরিমাণে পরিশ্রমটা করবে সেটার ফলটা সে এরকম পাবে না। তার পিছনে কিছু শত্রু বা সমস্যা লেগে থাকবে। আচ্ছা, ঠিক আছে, আপনি পারছেন। এখন প্রেসিডেন্ট স্যার প্রশ্ন করুন। স্যার, ঠিক আছে, আদাব ধন্যবাদ। স্যার। আদাব, আপনি ভালো মাপে দিয়ে যাবেন। ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব। স্যার, স্যার শুনছি স্যার। ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, আপনি কাল পুরুষের অঙ্গ বিভাগ তো জানেন। জি স্যার। সিংহ রাশি কাল পুরুষের কোন অঙ্গ এবং কি রোগ হয়? সিংহ রাশির সিংহ রাশি হলো কালপুরুষের পাকস্থলীর অঙ্গ, এবং এখানে পাকস্থলীতে জনিত রোগ হয়, যেমন যকৃতের রোগ হইতে পারে, লিভারের রোগ হয়। হুম 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 লিভারের রোগ হয়, গুড। মানে লিভারের রোগ হওয়া মানে ডায়াবেটিস। আচ্ছা, এখন
ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে তো বললো, আপনার কোনো ক্লায়েন্ট এসে বললো আমাকে এক মুহূর্তে আমাকে এই ড্রয়িংটা করে দেন, এই কত সময়ের মধ্যে এক মুহূর্ত, এক মুহূর্তে কত সময়? 4 সেকেন্ড, 60 সেকেন্ড। আচ্ছা, এক পলক কত সেকেন্ডে? এক পলক 24 সেকেন্ড। ভেরি গুড। আচ্ছা, তাহলে এক মুহূর্ত, এক দণ্ড কত মিনিট? এক দণ্ড 24 মিনিট। 24 মিনিট। তাহলে 2 দণ্ড সমান এক মুহূর্ত হয়। 2 দণ্ড সমান 1 মুহূর্ত। আচ্ছা, আমাদের দ্বাদশ রাশিতে জল রাশি কয়টা? জল রাশি 3টা। আচ্ছা, এই 3টে জল রাশির 3টার ব্যাখ্যা দেন আলাদা আলাদা। কোন রাশি 3টি কি কি এবং কোন রাশির জল কিরকম? জল রাশি স্যার মীন জল রাশি, তার মানে হলো, আমি একটু একটু লিখে নিব স্যার, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন। দেখেন, এইসব করেন, দেখেন। কর্কট, বৃশ্চিক এবং মীন, এই 3টে হলো জল রাশি, এবং কর্কটের যে জলটা আছে, সেই পরবর্তী প্রশ্নটা কি বলতে চাচ্ছেন স্যার? তাহলে কোনটার কি জল কিরকম? না, বলছি এই 3টা জল রাশির নাম বলছেন, ঠিক আছে। বলছি জি স্যার। এই যে কর্কট, বৃশ্চিক এবং মীন, এই জি। 3 রাশির জল একরকম তো না। না, 3টে একরকম জল না। তার স্বভাব, চরিত্র, ক্যারেক্টার আলাদা। জি। কোন জলের কি ক্যারেক্টার সেটা বলেন। আচ্ছা, কর্কট রাশির জলটা হলো হলো পুকুরের জলের মতো। সে খুব একটা অথই না, শান্ত, এবং সে একটু ধীরে ধীরে জিনিসটা চিন্তা করে, বা তার মানসিক অস্থিরতাটা কম। আর বৃশ্চিক রাশিটা হলো একটু তেজের তেজের রাশি, মানে এটা সমুদ্রের জল। এই সমুদ্রের জলের ভিতরে তার তীব্রতা আছে, এবং সে যদি ঝড় হয়, বন্যা, সাইক্লোন, এই সমস্ত এই জলটা এটা হতে পারে। আর মীন রাশিটা হলো নদীর নদীর জলের মতো। নদীর জল অত 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 বেশি ক্ষতিগ্রস্ত করে না, কিন্তু সে শান্ত বা মোটামুটি প্লাবন আনে, কিন্তু খুব বেশি একটা না। আচ্ছা, এই 3টে জল কিন্তু চর, স্থির, দ্বৈত, জি। ঠিক আছে। জি। অর্থাৎ কর্কটের জল হইল চর, আর বৃশ্চিকের জল হইল স্থির, এবং মীনের জল হইল দ্বৈত। দ্বৈত মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতেছে মীনের জলটা আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরপর তো আর প্রশ্ন নাই। ধন্যবাদ আবুল হোসেন সাহেব। এরপরে আসসালামু হলো আলাইকুম স্যার। শিবুচন্দ্র নন্দী। নমস্কার স্যার। শিবচন্দ্র নন্দী, এবার তো জল গেল, তাই না? এবার হলো আগুন, তাই না? বায়ু, এবার হলো বায়ু। আচ্ছা, বায়ু রাশি, দ্বাদশ রাশিতে বায়ু রাশি কয়টা? অগ্নি, পৃথিবী, বায়ু, জল। হ্যাঁ স্যার, বায়ু রাশি হচ্ছে 4টা। কি কি? বায়ু রাশি হচ্ছে স্যার 3, সরি ভুল হয়েছে স্যার, ক্ষমা চেয়ে নিচ্ছি। 3টা বায়ু রাশি, এক হচ্ছে বৃষ রাশি, এক হচ্ছে কন্যা রাশি, এক হচ্ছে এক হচ্ছে মিথুন রাশি, দ্বিতীয় হচ্ছে তুলা রাশি, তৃতীয় বায়ু হচ্ছে কুম্ভ রাশি। স্যার শোনা যাচ্ছে? কুম্ভ রাশি, হ্যাঁ। হ্যাঁ বলছি স্যার, মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি।
আচ্ছা, এখন এই যে তিনটা বায়ু, ঠিক আছে, জি স্যার। এই তিন বায়ুর মধ্যে মিথুনের বায়ু, তুলার বায়ু আর কুম্ভর বায়ু, এই তিনটি বায়ুর ব্যাখ্যা দেন, কোনটা কিরকম বায়ু? মিথুনের বায়ু হচ্ছে দ্যাত্তক দ্যাত্তক বায়ু, আর তুলার বায়ু হচ্ছে চর বায়ু, আর হচ্ছে কুম্ভর বায়ু। হ্যাঁ, দ্যাত্তক বায়ু, চর বায়ু, আর স্থির বায়ু হচ্ছে কুম্ভ। কুম্ভর বায়ু হচ্ছে স্থির। ওরা কুম্ভর বায়ু স্থির। স্থির। এখন তাহলে যদি তুলার বায়ু হয়, তাহলে তুলার বায়ুটা মানে স্থির না চর? চর স্যার। তা চর হইলে এটা কি বোঝায়? চর কি ঠান্ডা থাকে? না স্যার, চর হচ্ছে গতিশীল। তার সবসময় একটা গতিশীল। গতি থাকবে। গতি থাকবে। তার মানে বড় বায়ু হয়েছে তুলার। জি স্যার। বায়ুর মধ্যে সবচেয়ে গতিশীল বায়ু তারপরে হচ্ছে চর বায়ু। আর তুলার। তারপর স্থির বায়ু কোনটা? স্থির বায়ু বলেছি স্যার কুম্ভ। কুম্ভ। তাহলে স্থির বায়ু বলতে বুঝাচ্ছে আমরা কি, সেটা বলেন তো। স্যার, স্থির বায়ু বলতে আহ, এক- জি স্যার। স্যার আরেকবার যদি বলতেন। স্থির বায়ু সময় কন্টিনিউ এর মুভমেন্ট থাকে, এ চলতেই থাকে, জি স্যার। এ কিন্তু থেমে থাকে না। না, থেমে থাকে না স্যার। থেমে চর থাকে বায়ু না। আর থেমে থাকে না। তুলার বায়ু হলো ঝড়, ঝড় তুফান যেগুলি চলে। আচ্ছা, ঝড়। আর হলো ঝড় বায়ু। মিথুনের বায়ু কখনো স্যার গতিশীল, কখনো স্থির। এইটা এই বায়ুর মধ্যে দ্বিস্বভাবের একটা বায়ু, স্বাভাবিক। একে একে কন্ট্রোল করা যায়। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। এরপরে বলেন তো, কালপুরুষের কুম্ভ রাশি কোন অঙ্গকে রিপ্রেজেন্ট করে? কুম্ভ রাশি স্যার জঙ্গাদয়কে নির্দেশ করে। জঙ্গাদয়। জঙ্গদার। এখন এখানে যদি রাহু মঙ্গল থাকে, তাহলে ওই জাতকের কি করতে পারে? রাহু মঙ্গল থাকলে স্যার তার অ্যাক্সিডেন্ট হতে পারে এই জঙ্গার উপর দিয়ে। যেহেতু দুজনে গ্রহদের মধ্যে সবচেয়ে অপ্রতিদ্বন্দ্বী গ্রহ হচ্ছে রাহু এবং মঙ্গল। তো এ কারণে স্যার এই জঙ্গার উপর দিয়ে তার অ্যাক্সিডেন্টটা চান্স রয়ে গেছে, এবং কি অপারেশন পর্যন্ত হতে পারে, পাটা বাদ হয়ে যেতে পারে চিরজীবনের জন্য স্যার। ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা, বলেন তো, আমরা যে প্রজন্ম বলি, যে এই এক প্রজন্ম, দুই প্রজন্ম, এই প্রজন্ম সমান সমান কত হচ্ছে? পাঁচ স্যার। আচ্ছা, তাহলে আমাদের এক প্রহর সমান সমান কয় ঘন্টা? এক প্রহর স্যার 3 ঘন্টা। তাহলে একদিনে কয় প্রহর? একদিনে স্যার 8 প্রহর। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। এরপরে জয়ন্ত স্যার প্রশ্ন করবেন। নমস্কার স্যার। হ্যাঁ, জয়ন্ত স্যার নমস্কার, ভালো নমস্কার। আছেন? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? আচ্ছা, ড্রাইভার নাম্বার কাকে বলে? ড্রাইভার নাম্বার স্যার মানুষের যে তারিখে উনি জন্মগ্রহণ করলেন সেটাই তার ড্রাইভার নাম্বার। কোয়া নাম্বার কাকে বলে? ওয়ার নাম্বারটা হচ্ছে স্যার যেটা এই উনি যেই সালে জন্মগ্রহণ করেন তার শেষের যে 2 ডিজিট সেটা হচ্ছে তার কোয়া নাম্বার। কাছাকাছি। এই যে কোয়া নাম্বার শব্দটা আমরা পেলাম, তো এই শব্দটাকে আরেকটা ভিন্ন নামে ডাকা হয়, সেই নামটা কি আপনি জানেন? এটা হচ্ছে স্যার লাকি নাম্বার। না,
আর একটু এটা কালপুরুষ রাশি চক্রের অষ্টম ভাবের সাথে এই নামের একটা তাৎপর্য আছে বা সামঞ্জস্যতা আছে। কাল পুরুষের অষ্টম ভাব, কাল পুরুষের অষ্টম ভাব হচ্ছে ভোজ্যস্থান। হিডেন নাম্বার। সরি স্যার, হিডেন নাম, আচ্ছা, তো ভোজ্যস্থান একটা বলেছিলাম। প্রশ্ন, হ্যাঁ একটা প্রশ্ন আমাদের প্রেসেন্সে সবাইকে করছেন, তো সরি স্যার। আমি এটা বলে দিচ্ছি। যেমন আপনার কোন জলরাশির যে তিনটা ভাগ আছে, কোন জল কি হবে, সহজে আপনারা আনসারটা করতে পারেন। যেমন ধরেন কর্কটে তিনটা নক্ষত্র আছে, তার মধ্যে হ্যাঁ অশ্লেষা নক্ষত্র হচ্ছে সর্প নক্ষত্র, হ্যাঁ এবং সে বিষাক্ত সর্প। আমরা জানি যে এই বিষাক্ত সর্প তাকে কালিয়নাগের সাথে তুলনা করা হয়েছে। আমাদের অ্যাস্ট্রোলজির সাথে তো মাইথোলজি যুক্ত আছে, পুরাণ যুক্ত আছে। তো পুরাণে হ্যাঁ এই স্যার। অশ্লেষা নক্ষত্রকে কালিয়নাগের সাথে তুলনা করা হয়েছে। তো কালিয়নাগ কিন্তু যমুনা নদীতে ছিল। সহজ উত্তর, কর্কটের জল হচ্ছে নদীর জল। আর এই বৃশ্চিক রাশিতে আপনার হচ্ছে অনুরাধা নক্ষত্র আছে, যার প্রতীক সিংহদ্বার, আবার একই সাথে হচ্ছে পদ্মফুল। ইয়েস তাহলে স্যার। পদ্মফুল কোন জায়গায় হয়? স্থির জায়গায়, খাল বিল এবং হচ্ছে পুকুরে। পুকুরে। তাহলে এই বৃশ্চিকের জল হচ্ছে পুকুরের জল, খালের ঠিক। জল, বিলের জল। আর আপনার হচ্ছে মিনের যে জল, মিনের জল হচ্ছে, মিনে হচ্ছে উত্তর সাগরের জল। ভাদ্রপদ নক্ষত্র আছে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে অনন্তনাগকে বলা হয়। ঠিক আছে, এই অনন্তনাগ দিয়েই কিন্তু আপনার সমুদ্র মন্থন হয়েছিল। কাজে এটা তো অনায়াসে আমরা বলতে এটা পারি যে এটা এই জন্য সমুদ্রের স্যার জল। এটা সাগরের জল বলবো স্যার। ঠিক আছে স্যার, আমার ধন্যবাদ তিনটা স্যার। প্রশ্ন হয়ে গেছে স্যার। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর ব্যাখ্যা পেলাম স্যার। নমস্কার স্যার। অ্যাডভোকেট গৌরবলাল মন্ডল। শিবু বাবু, নমস্কার শুনতে স্যার। পাচ্ছ? নমস্কার, ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, এখন এই যে যে জ্যোতিষ যেখানে যারা আছো, সবার চাইতে পুরানো এই শিবু বাবু, দীর্ঘদিনের আশীর্বাদ রাখবেন স্যার। চেষ্টা শ্রম সেইগুলো এখন বাস্তবায়িত হচ্ছে আজকে, এই কয়েক মিনিট পরেই। হয়তো অনেক আপনাদের পড়াশোনা আশীর্বাদ স্যার। করছেন, অনেক পড়াশোনা করছেন, অনেক কিছু জানছেন। এখন কথা হচ্ছে যে আপনি এখন, আমরা এই যে ভারতীয় যে জ্যোতিষ, এই যে চন্দ্রভিত্তিক জ্যোতিষ যেটা বলি, জি স্যার। এই চন্দ্রভিত্তিক জ্যোতিষে এই যে চন্দ্রের যে তিনটে অবস্থা, একটা হলো বালক বা শিশু, একটা কৌমার বা যুবক, আর একটা হচ্ছে বৃদ্ধ চন্দ্র। এই কোন কোন তিথি থেকে কোন কোন পর্যন্ত এই এক একটা অবস্থা শেষ বা শুরু হয়, শুরু বা শেষ, তিনটে অবস্থা একটু বলেন তো। আহ, শুরুটা হচ্ছে স্যার প্রথম অবস্থায় স্যার, যখন প্রথম সে কোন কোন তিথি থেকে? প্রথম অবস্থা হচ্ছে শিশু জন্মের পর, একদম জন্মের পর তো মায়ের ওরা তো কোল। জন্ম হয়েছে, একটা তিথি পড়ছে, সেই কোন তিথি কোন ইসের কোন স্যার পক্ষে এটা, নবীনগ্রাম? স্যার আমার এখান থেকে একটু সাউন্ড হচ্ছে, আপনার প্রশ্নটা পুরোপুরি আমি নিতে পারিনি স্যার, আরেকবার যদি বলতেন কষ্ট হয়। চন্দ্রের তিনটা অবস্থা, শিশু, হ্যাঁ কৌমার বা যুবক বা বৃদ্ধ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই চন্দ্রের জন্ম কবে থেকে, শেষ কবে, এবং তিনটা অবস্থা কোন দিন শুরু, শিশু কবে জন্ম নিল, কবে শেষ, যুবক কবে জন্ম, কবে শেষ, আবার বৃদ্ধ কবে শুরু, বৃদ্ধ কবে শেষ। স্যার আমি যে এটা বলছিলাম যে শিশু যখন জন্মগ্রহণ করে, নবগ্রহেতে আমরা দেখতে পাই স্যার মাতৃকোষ থেকে শুরু করে তার চন্দ্রের অবস্থান শুরু হয় স্যার। সে যেহেতু একদম শিশু, তার সে মায়ের কোল ছাড়ার কিছুই বোঝে না, তো ওই অবস্থা থেকে আমি চন্দ্রের প্রথম প্রশ্নটা যেটা অবস্থানটা শুরু। করছি বাবু, সে প্রশ্ন দিক যাচ্ছ না। ও আচ্ছা আচ্ছা, তো সরি স্যার, আমি ওইভাবে ব্যাখ্যা করতে আমি চেষ্টা সহজ করছিলাম। একটা প্রশ্ন করছি, খুব সহজ একটা প্রশ্ন। আমি এত ডিপ চাই না, ডিপ এত বলা যাবে না জায়গায়, ওটা লেখা আচ্ছা আছে। আচ্ছা। না পাঁচ স্যার। পারলে পাস, না পারলে পাস করে দিই, পাঁচ স্যার। না পারলে পাস। আচ্ছা, আচ্ছা, এই যে ধন্যবাদ। আমরা এই যে নক্ষত্র ই করি, নক্ষত্র দিয়ে আমরা রাশি করি, বিচার করি,
এখন এই নক্ষত্র 27টা নক্ষত্র, এর এক একটা নক্ষত্র পরে, যেমন রবি নক্ষত্র 3টা, বুধের নক্ষত্র, প্রত্যেক নক্ষত্র 3-3টে নক্ষত্র। সেই কেতুর নক্ষত্র কোনটা কোনটা, কয় নম্বর নক্ষত্র কেতুর, কোন কেতু কোন হচ্ছে, রাশিতে পড়ছে? আচ্ছা, 1 নম্বর নক্ষত্র, 10 নম্বর নক্ষত্র এবং 19 নম্বর নক্ষত্র, এই তিনটি হচ্ছে কেতুর নক্ষত্র। এবং রাশি হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। দেখেন তো ঠিক বলছেন কিনা। 1 নম্বর হচ্ছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র, আর সিংহ রাশিতে স্যার মঘা নক্ষত্র। হ্যাঁ, 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর হচ্ছে অশ্বিনী মেষ রাশিতে, আর সিংহতে হচ্ছে 10 নম্বর নক্ষত্র অশ্লেষা। আর হচ্ছে অস্ট্রেলিয়া কোথায় শেষ হয়? অশ্লেষা ভুল হচ্ছে স্যার, অশ্লেষা হবে না, মঘা। 10 নম্বর নক্ষত্র সিংহে মঘা। আর মূলা হচ্ছে ধনু রাশিতে, মূলা হচ্ছে ধনু রাশিতে 19 নম্বর নক্ষত্র। আচ্ছা, এই 19 নম্বর নক্ষত্রটা কি, নাম কি? 19 নম্বর নক্ষত্রের নাম হচ্ছে মূলা। এই মূলা কোন জাতকের জন্ম নক্ষত্র যদি হয়, সেই জাতকটা কি কি বৈশিষ্ট্য বা তার জীবন প্রণালী কিভাবে চলবে, কি কি আদর্শ নিয়ে এসে চলবে, কি কি তার জীবনে ভুল ত্রুটি ঘটবে? যেহেতু স্যার এটা হচ্ছে ধনু রাশির ঘর, আর মূলা হচ্ছে একে তার ভিতরে একটা সৃজনশীল ভাব থাকবে স্যার। এবং সে যেহেতু বৃহস্পতির রাশিতে থাকার কারণে, এবং নক্ষত্রটা কেতু, যেখানে বৃহস্পতি এখানে তুঙ্গস্থ হয়, অবশ্যই এখানে তার জ্ঞান চর্চা, তারপরে আধ্যাত্মিক লাইনে সে ভালো করতে পারবে। সে এই লাইন থেকে সে ভালো কিছু সমাজকে, দেশকে দিতে পারবে, নিজে ভালো কিছু হতে পারবে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে হাতের রেখায় এই যে বৃহস্পতি যে স্থানটা যে দেখতে পাচ্ছেন, বৃহস্পতি জি এই স্যার। জায়গাটা যদি একটা গোল চিহ্ন থাকে, সোলেমানি ঋণ বলে, এই ঋণটা থাকলে কি হয়? সোলেমান রিং যদি থাকে কোনো জাতকের, তাহলে সে অর্থে, জ্ঞানে, অভাব প্রতিপত্তিতে সে জগৎ বিখ্যাত পর্যন্ত হতে পারে। আচ্ছা ঠিক আছে প্রেসিডেন্ট স্যার, আমার 3 প্রশ্ন হয়ে গেছে। ধন্যবাদ নমস্কার। শিবচন্দ্র। আচ্ছা, এরপরে হলো টিতু দাস, রোল নম্বর 9। টিতু দাস আছেন? আছি স্যার, আছি। নমস্কার স্যার। টিতু দাসকে প্রশ্ন করবেন জয়ন্ত কুমার দেব। নমস্কার টিটু বাবু। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের অবস্থান কোন রাশিতে, কত ডিগ্রি থেকে কতটুকু পর্যন্ত? উত্তরাষাঢ়া, উত্তরাষাঢ়া হইলো 20 নাম্বার। 20 নাম্বার হইলো আপনার বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে এটা তো ফুল নক্ষত্র। ফুল নক্ষত্র উত্তরাষাঢ়া আগে আগে হইলো আপনার ইয়া নক্ষত্র, এই মূলা নক্ষত্র, রবি নক্ষত্র, কেতু নক্ষত্র। তাহলে এটা স্যার কেতু নক্ষত্র তো 19 কত কি প্রশ্নটা স্যার আবার একটু করেন কাইন্ডলি। বলছি উত্তরাষাঢ়া নক্ষত্রের অবস্থান কোন রাশিতে, কত ডিগ্রিতে? এটা স্যার হইব আপনার এই 17 ডিগ্রি 13 ডিগ্রি 20 মিনিট তো স্যার আছে বৃশ্চিকে। 13 ডিগ্রি 20 মিনিট সম্পূর্ণ হইব। আচ্ছা, মানে আমি দ্বিতীয় প্রশ্ন করছি। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন আমি উত্তর নিতে পারলাম না, আপনি প্রশ্ন বুঝে অ্যান্সার করবেন। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন আমি করছি। মঘা নক্ষত্রের
অবস্থান কোন রাশিতে কত ডিগ্রি পর্যন্ত? মহাকর্ণ নক্ষত্রের অবস্থান 13°20' পর্যন্ত আপনার স্যার সিংহ রাশিতে। সিংহ রাশিতে। হ্যাঁ, 28তম নক্ষত্র কোনটি? কি স্যার? 28তম বুঝি না। নক্ষত্র 28 নাম্বার হইলো আপনার বরুণ অভিজিৎ নক্ষত্র। চাঁদের স্ত্রী আমরা জানি 27 জন, হুম। ঠিক আছে। এবার পুরুষ 28 নক্ষত্র নাম্বার কোনটা নক্ষত্র বলুন? স্যার স্যার আপনার ক্লাসে বলছেন অভিজিৎ নক্ষত্র একটা আছে, এটা আমরা ধরা হয় না, এটা আপনি বলছিলেন, এটা মনে আছে আমার। এখন 27টা নক্ষত্রের মধ্যে পুরুষ নক্ষত্র কয়টা আছে? এটা স্যার বলতে পারবো না, পুরুষ মহিলা এটা আমার ধারণা নাই। আমি তো আনসার বলে দিলাম আপনাকে, চাঁদের স্ত্রী হচ্ছে 27 জন। আচ্ছা আচ্ছা। চন্দ্রের শ্রী আছে 27 জন। হ্যাঁ, আচ্ছা বলেন 27টা স্যার। নক্ষত্র হচ্ছে দক্ষরাজের 27 জন কন্যা, চাঁদের হচ্ছে স্ত্রী এই 27 জন। এখন এই 27 জনের মধ্যে পুরুষ নক্ষত্র কয়টা আছে বলুন? স্যার আবার বলেন, আমি বুঝতে পারছি না। বলছি নক্ষত্র হচ্ছে 27টি, হুম 27টি নক্ষত্র, চাঁদের হচ্ছে 27 জন স্ত্রী, দক্ষরাজের কন্যা 27 জন হুম। কন্যাকে চন্দ্র বিয়ে করছে, 27 জন স্ত্রী তার। তো এর হুম। মধ্যে পুরুষ নক্ষত্র কয়টি? তাহলে 4টি স্যার নাকি? কি করে হবে? 27 জন কন্যা, দক্ষরাজের 27 জন কন্যাকে বিয়ে করছে, এর মধ্যে কি পুরুষ? তো আমি বলে নাই, আমি তো কন্যাই বলছি। এটা স্যার আমি জানা নাই। ঠিক আছে। 27 জন কন্যাকে বিয়ে করলে এর মধ্যে 4 জন পুরুষ হবে কি করে? 27 সে তো জনই শেষ। সে তো পুরুষকে আর বিয়ে করে নাই। না, পাস। এই ওই অর্ঘ্য একটু পূজা দিদি করবে, তাহলে আমি বুঝতে পারছি না। স্যার উত্তর তার মানে সারাটা কি ধনুরাশিতে হবে স্যার? আমি ভুল বলছি, উত্তর সারাটা ধনুরাশিতে হবে। এর জন্য বলছি 19 যে নাম্বার আপনি থেকে তো প্রশ্ন বুঝে তারপর আনসার করবেন, আপনি মানে প্রশ্ন 19 না বুঝে নাম্বারটা answer করবেন থেকে না। তো আপনার ধনুরাশিতে 19 নাম্বার থেকে মূল নক্ষত্র শুরু হয়ে যাবে। 20 নাম্বারটা ধনুরাশিতে হবে। যাই হোক স্যার, এটা আমি ওই চট করে কাজ করছে না। ঠিক আছে স্যার। প্রেসিডেন্ট স্যার, আমার প্রশ্ন ধন্যবাদ। শেষ। এবার হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কথা শোনা যায়? হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাকে কি প্রশ্ন করতে বলছে মনে হয়, আমি শুনতে পারি নাই। প্রেসিডেন্ট স্যার আমার কি প্রশ্ন করতে বলছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে প্রশ্ন করতে বলছেন, আপনি প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি টিটু স্যারকে প্রশ্ন করুন। টিটু স্যার, টিটু স্যার নমস্কার কই? স্যার। নমস্কার নমস্কার। স্যার। নমস্কার নমস্কার। স্যার। আচ্ছা, আপনি তো অনেক জানাশোনা ব্যক্তি, পড়াশোনা করছেন, আপনার অনেক কিছু আমার পছন্দ, যদিও আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা হয় নাই। হ্যাঁ, স্যার এখন নমস্কার। যেহেতু প্রশ্ন করতে বসছি, প্রশ্ন কিছু করতে হবে, না করলে তো হবে না। অবশ্যই আচ্ছা, স্যার। এই যে শনি কোথায় তুঙ্গ রাশি চক্রে, কত ডিগ্রি? শনি স্যার 20 ডিগ্রি পর্যন্ত তুলাতে, কোথায়? তুলা রাশিতে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে রাশি নক্ষত্র, ওই যে জয়ন্ত স্যার থেকে বললো নক্ষত্র অনেক কথা বললো। হ্যাঁ, এই বৃহস্পতি নক্ষত্র কোনটা কোনটা? বৃহস্পতি নক্ষত্র স্যার হইলো স্যার পূর্ণবসু 7 হুম নম্বর নক্ষত্র। আর হুম হইলো আপনার 16 নম্বর হইলো বিশাখা। আর হুম হইলো আপনার 25 নম্বর হইলো পূর্ব ভাদ্রপদ। আচ্ছা, যাক, খুবই ভালো পারছেন। আচ্ছা। আমি হৃদয় বাবুকে একটা প্রশ্ন করছিলাম, হৃদয় বাবু পারে নাই, আপনাকে প্রশ্ন আবার করবো, যেহেতু চন্দ্র ভিত্তিক
আমাদের এই স্যার আমি প্রশ্নটা জ্যোতিষীরা শুনছি, আবার বলেন স্যার, আবার প্রশ্নটা বলেন। চন্দ্রভিত্তিক আমাদের জ্যোতিষ, এই চন্দ্রকেই কেন্দ্র করে আমাদের ভারতীয় জ্যোতিষ লেখা হয়েছে, বা আমরা হিসাব নিকাশ যা করি চন্দ্রকে দিয়ে করি। এখন এই চন্দ্রের 3টা রূপ, চন্দ্রের জন্ম থেকে মৃত্যু, একটা হচ্ছে শিশুচন্দ্র বা বালকচন্দ্র, কৌমার বা যুবকচন্দ্র, আর একটা বৃদ্ধচন্দ্র। এই শিশুচন্দ্রের জন্ম কবে হয় এবং চন্দ্রের মৃত্যু কবে হয়? আচ্ছা স্যার, চন্দ্রের বিষয়টা নিয়ে বিভিন্ন মতামত আছে। তো চন্দ্র, শিশু চন্দ্র বলতে আমরা বুঝি যে চন্দ্রের 3টা যে এই হীনচন্দ্র, মধ্যম চন্দ্র, পূর্ণবলী চন্দ্র। তো হ্যাঁ আমরা হ্যাঁ যখন চন্দ্রটা মধ্যম বলি হয়, অর্থাৎ হ্যাঁ গৃহপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, তখন এটা হুম আমরা মধ্যম বলি, হুম এটা আমরা বলতে পারি এটা শিশু চন্দ্র। আর যখন হুম এটা কুমার কুমার অবস্থা থাকে অর্থাৎ পূর্ণ বলি, হুম অর্থাৎ হুম শুক্লপক্ষের একাদশী থেকে হ্যাঁ কৃষ্ণপক্ষের পঞ্চমী পর্যন্ত, এই যে 10টা দিন, এটা হলো পূর্ণ বলি, এটা হলো কুমার অবস্থা। এবং যে হুম ভাদ্রপ্য চন্দ্র যেটা বলতেছেন, এটা হ্যাঁ হলো হীন অবস্থা, অর্থাৎ হ্যাঁ কৃষ্ণপক্ষের একাদশী থেকে হুম শুক্লপক্ষের পঞ্চমী পর্যন্ত, এটি হলো স্যার এই হীন অবস্থা ক্ষয়িষ্ণু চন্দ্র। এটাকে আমরা বার্ধক্য চন্দ্র বলে থাকি। তো না, বিভিন্ন প্রশ্নটা ঋষিগণ আপনি বিভিন্ন বলে ঠিকই থাকি। দিয়েছেন, সঠিক দিয়েছেন, কিন্তু আমি কয়েকজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করছি, আপনিও বোর্ডে ছিলেন, দেখছেন যে এই প্রশ্নটা পারে নাই। এটা আসলে কেন পারে? চন্দ্রভিত্তিক যেহেতু আমাদের জ্যোতিষটা, এই ছোট একটা সাদা হয়তো ভুলে যায় বা খেয়াল রাখতে পারে না, এটা আমার মনে হয়। স্যার এরা যদি পারে না এমন সবাইকে কথা না। বলতেন স্যার, সবাইকে স্যার যদি বলতেন হীনচন্দ্র, ক্ষীয়মান চন্দ্র, বলবান চন্দ্র, তো এই সেন্সটা স্যার আমরা এইভাবে সবাই শিখছি, সবাই চন্দ্র এটা পারি। বললি তো বোঝাচ্ছে চন্দ্রের 3টা অবস্থা, এও যদি এটা না বোঝে তাহলে আর কি এটা স্যার, বুঝাবো? হুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এটা বোঝার বিষয় আর কি। হুম, যে আপনি তো বুঝছেন, আপনি তো সাথে সাথে ধরতে পারছেন। আচ্ছা আপনার তো অনেক পড়াশোনা ব্যক্তিও এখানে আছে, কিন্তু তারাও ভুল করছে। আপনি তো সাথে সাথে ধরতে পারছেন। যাই হোক, এখন এই হাতের রেখায় হুম, এই যে যে ই রেখা থাকে আপনার, কি তো আয়ু রেখা, হ্যাঁ স্যার। এই আয়ু রেখাটা একটু বিস্তারিত ভাবে নেগেটিভ পজিটিভটা আলোচনা করেন তো। বিস্তারিত কি আলোচনা করবো স্যার, বুঝতে পারছি না। আয়ু রেখাটা যদি সুন্দর থাকে, কাটা ছেটা না থাকে, তাহলে কি অবস্থা? আর যদি কাটা ভাঙা বা ওই যে আচ্ছা হাতের আচ্ছা স্যার, চৌকা বুঝতে পারছি। ওয়াক থাকে, এটা কি অবস্থা? এটা স্যার আয়ু রেখাটা যদি স্যার শুক্রে, যে আয়ু রেখার যে নিয়ন্ত্রণকারী গ্রহ শুক্র, আয়ু রেখাটা ধরেন শুক্রের অবস্থানের উপর অনেকটা, শুক্রের রাহুর অবস্থানের উপর অনেকটা নির্ভর করে, শুক্রের অবস্থার উপর নির্ভর করে। যদি আয়ু রেখাটা স্যার সুন্দর চিকন পিঙ্ক কালার হয়, তখন জাতকের মধ্যে জীবনের শক্তি ভালো থাকবো, সে সৃজনশীল, তার মধ্যে আহ, আহ, স্বাচ্ছন্দ্যবোধ, রুচিশীল, তার সারা জীবনেই সে কর্মে উদ্যোগ থাকবো। হ্যাঁ, তার কর্ম করে সে জীবনের প্রতিষ্ঠা পাইব, তার যে শারীরিক যে সুখ সে সম্পূর্ণ পেয়ে যাইব। এবং যে কোনো সময় যে কোনো, আর যদি ভাঙ্গা থাকে স্যার, যে সময়ে ভাঙ্গা থাকে, তোর জীবনে তখন অন্যান্য গ্রহ থেকে বুঝতে হবে যে কোন গ্রহটার এফেক্টে তার ভাঙছে, ওই গ্রহটার প্রভাবে তার ওই জীবনটা কতটুকু সময়, ওই সময়টা পর্যন্ত তার তার দুর্ভোগ পোহাইতে হবে। এবং এটা কতটুক ভাঙ্গা, কতটুক তিল, কতটুক ক্রস, কতটুক তার ডেস্ট্রয়েড, ওইটার উপরে তার বিপর্যয়টা নির্ণয় করতে হবে। যে কোনো মানুষ যদি তার শারীরিক অসুস্থ হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তখন তার স্যার কর্ম করার সময় থাকে না, কর্ম করার মতো পরিস্থিতি থাকে না। তখন কিন্তু তার আহ, তারপরে যদি তার লাইফস্টাইল অর্থাৎ শুক্রের অবস্থান খুব ভালো থাকে, সে হাত পা ভেঙে গেল, 5-3 মাস বসে বসে খাইও তার জীবন কাটাতে পারে। তো এখন যদি স্যার, এটা সবটা নির্ভর করবে বৃহস্পতি অবস্থা, অর্থনৈতিক, রবির প্রতিষ্ঠা, এই সমস্ত যদি ভালো থাকে, একটু ভাঙ্গা থাকলেও স্যার সে, এবং যদি মার্শাল রেখা থাকে, তখন রিকভারি করে সে পুনরায় আবার সঠিক স্থানে যেতে পারবে। দাদা ঠিক আছে, আপনি পারছেন, আপনি খুব সুন্দর পারছেন। এখন আরেকটা প্রশ্ন করবো, যেহেতু আপনি ভালো জানেন, দাদার খুব ইচ্ছা, এই যে পতিতা হয় মেয়েরা, এই হ্যাঁ। হাতের কোন জায়গায় কি হুম। চিহ্ন থাকলে বা রেখাগুলো কোন অবস্থা বা হাতের রং কি থাকলে এই পতিতা বৃত্তি করে? প্রতিটা ব্যক্তি স্যার আমরা শাস্ত্র অনুসারে থেকে দুটি ব্যাখ্যা দিতেছি। প্রতিটা ব্যক্তি ধরেন মেষ রাশি মারক গ্রহ শুক্র, এটা অষ্টমে বয়ে রয়েছে, হ্যাঁ, রাহু হ্যাঁ যুক্ত হইয়া, তখন তারে আর কোনোভাবেই প্রতিটা টিকা
গোপন গ্রহ গোপন অঙ্গে বসেছে, তখন এটা তার প্রতিরোধ থেকে রক্ষা করে কঠিন। ঠিক একইভাবে হাতের মধ্যে রাহু খারাপ থাকলে আর শুক্র খারাপ থাকলে, হ্যাঁ, তার মধ্যে জ্ঞান গরিমার গ্রহ জ্ঞান কারক গ্রহ বৃহস্পতি যদি দুর্বল থাকে, তো তার প্রতি তার যেতে সে বাধ্য। তারপরে আরেকটু আছে না, যে শিরোরেখা যদি একটু নীলাভ হয় বা একটু দুর্বল থাকে। না, শিরোরেখা না, পতিতার ব্যাপারটা তো স্যার দেখবো কে? পতিতার ব্যাপারটা স্যার কে দেখবো? পতিতা গমনকারী হইলো রাহু। যদি তার রাহু তো নেগেটিভ আপনি গুণ আছে, তো পজিটিভ আছে। গেছেন গ্রহগত ভাবে গেছেন, হ্যাঁ, কিন্তু রেখার পরে এইটা তো স্যার আমি মিশ্রণ করে আমরা বললাম, ই মস্তিষ্ক করি। দুর্বল হইলে হইতে পারে স্যার, হইতে পারে মস্তিষ্ক দুর্বল হইতে আমি পারে, তো তবে গ্রহ পাই মস্তিষ্কের গেছি, থেকে এখন আপনার কাছে ক্লায়েন্ট আছে, তার গ্রহ ট্রহ জানে না, শুধু হাত দেখা। বাংলাদেশে আপনাদের ওখানে কি অবস্থা জানি না, বাংলাদেশে যতই আপনি ওই হাত দিয়ে এবারে দেখেন, সব দেখেন আর যা করেন প্ল্যানেট দেখেন, হাত একটু না দেখলে হয় না। স্যার আর এখন রাহুর অবস্থা সুন্দর, শুক্রের অবস্থা সুন্দর। তো এখন মস্তিষ্ক দুর্বল, সে পতিতা যাবে, বৃহস্পতি ভালো, পতিতা যাবে স্যার। যাবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমি তো এত ওদের হাত দেখি নাই, কারণ আমি তো এটা কমার্স পেশা হিসেবে নেই নেই, যদিও দুই চারজন যা দেখছি হাতে দেখার সাথে অনেকটা মিল হয়। আর আমরা যেভাবে মস্তিষ্ক ঘুরে দুর্বল হইলে ঘুরে স্যার যাইতে পারো। মস্তিষ্কের কন্ট্রোলার রাহু, এটা ঠিক আছে, মস্তিষ্কের কন্ট্রোলার রাখু, মস্তিষ্কটাকে কন্ট্রোলার রাখু। যাচ্ছি না। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ। রাখি তাহলে, এখন পাস করি। ভালো পারছেন, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশংসা করছি, আজকাল করলাম না। আপনি অনেক বড় নমস্কার স্যার, কিছু হবেন, নমস্কার স্যার। স্টুডেন্টকে অনেক কিছু শিখাবেন, আপনার কলেবর আরো অনেক বৃদ্ধি হোক, আপনার প্রশংসা দিক দিক ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, এই কামনা করলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ঋতু দাস, স্যার, নমস্কার। আপনি একটা প্রশ্ন দেন তো। আমাদের দ্বাদশ রাশিতে 9টি গ্রহ আছে। হ্যাঁ স্যার। এই 9টি গ্রহ কোন কোন রাশিতে তুঙ্গ হয়? 9টি রবি হয় মেষে, চন্দ্র হয় রবি মেষে, চন্দ্র হয় বৃষে, মঙ্গল হয় মকরে, বৃহস্পতি হয় কর্কটে, আর বুধ হয় কন্যাতে, আর আর কোনটা স্যার ভাই? কেতু হয় ধনুতে, আর কোনটা স্যার বাকি দিল? কেতু কি ধনুতে হয় না রাহু কেতুতে? ধনুতে হয় কেতু, হ্যাঁ। কেতু স্যার আর ধনুতে রাহু হয়। তো বললেন না। রাহু স্যার হয় মিথুনে, সরি স্যার, মিথুনে, রাহু মিথুনে হয়, কেতু ধনুতে। রাহুটা বলতে ভুলে গেছি স্যার। আচ্ছা, একটা বলেই তার আবার একটা অনেকে বোঝা স্যার যায়। আচ্ছা, মতানিকে এখন স্যার বিশ্ব রাশিতে হয়, এখন তো আমরা স্যার মিথুনই শিক্ষা পাইছি। মানে মেষ রাশিতে রবি তুঙ্গি, তাই না? এখন কি স্যার? এই যে রবি তুঙ্গ, মেষ রাশিতে রবি তুঙ্গ হয়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এর মূল ত্রিকোণ কোনটি? তাহলে স্যার রবি রবির তুঙ্গ মূল ত্রিকোণ কোনটি? ওই তো, তাহলে মেষ সিংহ ধনু। 1-5-9। 1-5-9। আচ্ছা, আচ্ছা, আমাদের এই যে দিন রাত, এই যে সময়টা আমরা অতিবাহিত করি, অর্থাৎ এর মধ্যে 2টি পক্ষ হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাইলে 2 পক্ষ সমান 1 মাস। 2 পক্ষ এই স্যার কি পক্ষ 2টি কি? মানে স্যার আমি প্রশ্নটা ভাঙ্গা ভাঙ্গা আছে, মানে পক্ষ দুটি বলছেন স্যার কি? 2টি পক্ষ, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ। এখন বলেন তো, যে রবি থেকে চন্দ্র 180 ডিগ্রি দূরত্বে অবস্থান করলে তখন হ্যাঁ, আকাশে কি হয়? রবি থেকে চন্দ্র 100 ডিগ্রিতে বললে তো পূর্ণিমা, পূর্ণিমা হয় স্যার। আর পূর্ণিমাটা শুরু হয় স্যার আরো 12 ডিগ্রি আগের থেকে, মানে কি মানে 180 ডিগ্রি রবি থেকে পূর্ণিমা শুরু হয়। রবি থেকে চন্দ্র 180 ডিগ্রি থেকে পূর্ণিমা শুরু হয়, আর রবি থেকে চন্দ্র যখন 180 ডিগ্রিতে যায় তখন একদম পূর্ণিমা, পূর্ণ পূর্ণিমা হয়। আচ্ছা, তাহলে রবি চন্দ্র যদি একই ডিগ্রিতে অবস্থান করে তখন? তখন স্যার এটা অমাবস্যা হয়, অমাবস্যা। এটার ক্ষেত্রে স্যার সেম, ওই আপনার 12 ডিগ্রি আগের থেকে অমাবস্যা শুরু,
আর যখন ইকুইটি 0 ডিগ্রি যাবে তখন পূর্ণ অমাবস্যা হইব। মানে সূত্র যখন আপনি জানেন তখন এটা ঘুরাইলে তাই হয়। এখন হ্যাঁ স্যার। প্রশ্ন, আমাদের এই যে দুই পক্ষ 15 হুম, 30 দিনে আমাদের 1 মাস হয়, এখন এই 27টে নক্ষত্র হুম। এই 30 দিনে পরিভ্রমণ করে, তাহলে এই যে বাকি যে থাকে 27 দিনের পর তো আরো 3 দিন থাকে, এই 3 দিন কি কোনো নক্ষত্র থাকে না? হ্যাঁ স্যার, এটা তো 3 দিন তো অবশ্যই থাকে, 3 দিন থাকে, 3 দিন তো থাকবেই। চন্দ্র তো কোনো না কোনো নক্ষত্র পথে যাইবেই। অর্থাৎ আমরা যে এই দিনক্ষণ, মাস, বছর, প্রজন্ম, শতাব্দী, যুগ যতগুলি বাইর করি, এগুলি কিন্তু এই 27টি নক্ষত্রের চন্দ্রের যে আবর্তন, এই আবর্তন থেকেই কিন্তু এই দিনক্ষণগুলি তৈরি হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের যে কালপুরুষের অঙ্গ বিভাগ, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাইলে কালপুরুষের অঙ্গ বিভাগে 240 ডিগ্রিতে কোন অঙ্গকে রিপ্রেজেন্ট করে এবং কি রোগ হবে, কোন অঙ্গের আচ্ছা, কাল বলছে 240 ডিগ্রি, তাহলে স্যার 3 7 21, তাহলে অষ্টম ঘর। 240 ডিগ্রি বৃশ্চিক কোন রাশি। রাশি? ও, বৃশ্চিক রাশি স্যার। সপ্তম হইলে 3, না স্যার 318 হইলে 180, 3 7 21 210, তাহলে অষ্টম ঘর হইলো 240। অষ্টম ঘর বৃশ্চিক রাশি ত্রিভ স্যার। বৃশ্চিক রাশি গুহ্য দেশ, এটা গুহ্য দেশ বলে, মানে এটা সিক্রেট পার্টার বিষয় স্যার, ইত্যাদি আর কি, এইসব রোগ হইতে পারে। মূলাধার। আচ্ছা, তাইলে এখানে এখানে কি ধরনের রোগ হইতে পারে? এখন স্যার এই যে পয়লা গঠিত জ্বরে গঠিত হইতে পারে, ইউরিনাল ইনফেকশন হইতে পারে, কিডনি রোগ হইতে পারে, এসব বিষয় স্যার। মূত্রাশয় গঠিত রোগ হইতে পারে, মূত্রাশয় গঠিত। এখন বলেন তো যে আমরা যখন ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্ট নাম্বার বের করলাম, ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এর থেকে আমরা কুয়া নাম্বারও বের করলাম। এখন কুয়া নাম্বারটা আমরা কিভাবে বের করব? কোয়া নাম্বারটা স্যার, এই যে একটা জন্ম তারিখ, মাস, সাল, এটা মিললে যে যোগফল থেকে মহিলাদের ক্ষেত্রে 4 যোগ করলে অ্যাঞ্জেল নাম্বার অনেকে, আর পুরুষের ক্ষেত্রে ওই 11 থেকে মূলাঙ্কটা বিয়োগ করলে এটা স্যার কোয়া নাম্বার হয়। এটা অনেকে অ্যাঞ্জেল নাম্বার বলে। মানে পদ্ধতি ঠিক আছে, কিন্তু আপনি আবার একটু বলেন কুয়া নাম্বার কিভাবে বের করব? আচ্ছা স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, দেখেন আবার হলো, এটা তো কুয়া নাম্বার বের। এখন বলেন তো কোন জাতকের সন্তান কোন সংখ্যা না থাকলে মিসক্যারেজের সম্ভাবনা থাকে? কোন জাতকের স্যার কোন সংখ্যা না থাকলে মিসক্যারেজ হইতে পারে না? মিসক্যারেজ তো কোন সংখ্যা, ডেটের মধ্যে কোন সংখ্যাটা না থাকলে মিসক্যারেজ হইতে পারে? মিসক্যারেজ তো হইতে পারে স্যার, এইটা তো স্যার চন্দ্র দুই না, সাধারণত শিশুর তো হয় স্যার চন্দ্রের ব্যাপার টিকা, শিশু জন্মটা হয় চন্দ্রের ব্যাপার টিকা। তো সেই সেন্সে যদি বলা যায় 2, তবে এটা আমি সঠিক জানি না, সাধারণ সেন্সে বলেছে 2 না থাকলে হইতে পারে, কারণ শিশুরা জন্মই চন্দ্র টিকা, 2 সংখ্যা। এই হিসাবে আমি স্যার বলছি, আমার এটা আমার ঠিক জানা না, কোনো উত্তর চাচ্ছি না, আপনি যারা জানেন সঠিক উত্তরটা জানতে চাচ্ছি। আচ্ছা, যাই হোক, কোন জাতকের জন্ম তারিখের মধ্যে যদি মনে করেন যে ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্ট নাম্বার, কুয়া নাম্বার, তার জন্ম তারিখের মধ্যে যদি 8 সংখ্যা না থাকে, তাহলে ওই জাতকের ভাগ্য, সম্পদ ভাগ্য, জমাজমি ভাগ্য কেমন হবে? প্রশ্নটা আবার একটু বলেন, মানে জাস্ট 8 নাই নাকি স্যার?
মানে বিষয়টা হচ্ছে কি, আমি যা জন্মগ্রহণ করে নিয়ে আসছি, যে তারিখে হুম জন্মগ্রহণ করছি ওর মধ্যে 8 সংখ্যা নাই। হুম তারপর আমার ড্রাইভার নাম্বার থেকেও আসে নাই, কন্ট্রাক্ট নাম্বার থেকেও আসে নাই, আমার কুয়া নাম্বার থেকে আসে নাই। ঠিক আছে, তারপরে অর্থাৎ স্যার বুঝতে পারছি মানে এক কথা হইলো তার ড্রাইভার কুয়া নাম্বার বা ইয়ার নাম্বার মূলাঙ্কর মধ্যে কোনো আট নাই। তা আমরা সাধারণত স্যার আমরা যেটা শিখছি, যদি কোনো নাম্বারটা মিসিংও এটার নেগেটিভটাই স্যার বেশি দেয়। তো এখন এটার তাইলে জাতকের এই যে তার কর্মফল, সে পরিশ্রম করবে কিন্তু তার কর্মফল পাবে না। তার মধ্যে কর্মের মধ্যে একাগ্রতা থাকতো না, নীতি থাকতো না, আদর্শ থাকতো না এবং ধৈর্য থাকতো না। তো সুতরাং এইগুলি তার নেগেটিভ চরিত্র বৈশিষ্ট্য হইব। তো একটা শনিদেব 8 নাম্বার নাই মানে নেগেটিভ ফল দিব। তার মধ্যেও স্যার ওই তার পক্ষে বিপক্ষে একটা দুইটা যদি থাকে তখন এটা উত্তরণের একটা পথ থাকে স্যার। খালি একটু সাজাই যাচ্ছে নিবিলে আচ্ছা, এবার বলুন তো, একটু এক দাঁড়িয়ে প্রজন্ম যাচ্ছে সমান কত বছর? স্যার কিরা এক প্রজন্ম সমান কত বছর? আমরা একটা প্রজন্ম বলি না, যে এইটা তীতুদাসের প্রজন্ম, এইটা তীতুদাসের বাপের প্রজন্ম। এটা স্যার আপনার থেকে রুশক পদ্ধতিতে শিখছিলাম, এটা আর মনে নাই। আপনার রুশক পদ্ধতিতে নোটটা আবার দেখুন, মানে আমার আচ্ছা, না আপনার থেকে রুশক পদ্ধতিতে নোটটি আসছিল স্যার। এরপরে আপনার এই যে আমাদের দ্বাদশ রাশি আছে, এই হ্যাঁ দ্বাদশ স্যার, রাশিতে যদি ষষ্ঠপতি দ্বিতীয় হ্যাঁ অবস্থান করে, তাহলে ওই জাতকের ভাগ্য কি হবে? ষষ্ঠপতি স্যার, ষষ্ঠপতি স্যার তৃতীয় স্থানে অবস্থান করলেন না স্যার? এই তো প্রশ্ন স্যার। প্রশ্নটা আমি আবার একটু কেটে কেটে আসছে, আবার একটু কাইন্ডলি একটু বলেন। বলছি, আপনার জন্মকালীন সময়ের ষষ্ঠপতি হুম, যেই হোক না কেন, সে আপনার দ্বিতীয় বসা আছে, দ্বিতীয় তাহলে আপনার, ধনভাবে স্যার, ধনভাবে বসে আছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, ধনঘরে বলেন। আচ্ছা স্যার, ষষ্ঠপতি ধনভাবে বসলে স্যার এখানে দুই ভাবেই উল্লেখ করতেইব। লগ্ন সাপেক্ষে যেমন আপনার ধরেন কর্কট লগ্ন, কর্কট লগ্নের আহ, ষষ্ঠপতি কিন্তু বৃহস্পতি এবং ভাগ্যপতি শুভ। এই ক্ষেত্রে যদি ধনভাবে বসে, হয়তো তার জীবনে প্রথম কিন্তু ধন রিপুর কারণে নষ্ট হইলো, শেষ জীবনে কিন্তু ধন হইব। আর যেসব লগ্নের সাপেক্ষে ষষ্ঠপতি খারাপ, যেমন ধরেন আপনার জাস্ট উদাহরণ দিই, মেষ লগ্ন, মেষ লগ্নের ষষ্ঠপতি বুধ, বুধ যদি ধনভাবে বসে, তার রিপু দোষের কারণে ধন নষ্ট হইতে পারে। তো এটা কি পরিমাণ নষ্ট হইব? যদি রাহু দৃষ্টি বেশি থাকে এটার বেশি হইব, পাপ গ্রহ দৃষ্টি থাকলে আরো বেশি হইব। যদি আবার বৃহস্পতি মতো শুভ গ্রহ দৃষ্টি থাকে তো এটা কম হইব। অ্যান্সার দিচ্ছেন, ধন্যবাদ তীতু দাস। এর হ্যাঁ পরবর্তীতে স্যার, আসবেন হলো কিশোরী মন্ডল। কিশোরী মন্ডলকে প্রশ্ন করবেন আমাদের জয়ন্ত কুমার দেব। নমস্কার কিশোর বাবু।